যারা এসছো স্টুডেন্টরা তাদেরকে প্রথমত ধন্যবাদ। যারা টিচার আছেন আমাদের মধ্যে তাদেরকেও আসার জন্য অনেক ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানটা মূলত ইমোশনাল লিটারেসির উপরে। আমরা বলছি একটা ওয়ার্কশপ, কারণ আমরা কিছু জিনিস শেখানো এবং ভাগ করে নেওয়ার চেষ্টা করছি, শুধুমাত্র লেকচার নয়। যারা আগেও সাইকোলজি ডিপার্টমেন্টের কিছু পার্টিসিপেট করেছো তারা জানো যে এখানে তোমাদের পার্টিসিপেশনটাও আমাদের প্রয়োজন, এবং আমাদের ওই আদান প্রদানটা আমাদের কাছে মুখ্য। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে আমাদের এটা ভাবা ছিল। এটা আমাদের পঠন পাঠনের বিষয়বস্তু হিসেবেও থাকবে, মানে আমরা সিলেবাসের পার্ট হিসেবে আমরা রাখছি, এবং বোঝার জন্য ইমোশন বা ইমোশনাল লিটারেসি একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু কেন বা লিটারেসি কি জিনিস বা ইমোশনাল লিটারেসির সাথে আমাদের কি সম্পর্ক, বা আমাদের কেন এটা লাগবে, কেন শিখতে হবে, বা আজকে এখানে এসেছি কি হতে চলেছে, এই সমস্ত প্রশ্ন আমাদের মধ্যে থাকছে। অনেকের মাথায় চলছে যে কি হবে, খায় না মাথায় দেয় ইমোশনাল লিটারেসি। তো মনে হলো যে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। তো অনুষ্ঠানটা শুরু করছি। আরো যদি তোমাদের কোনো বন্ধুরা থাকেন, আমরা হয়তো 5-10 মিনিট পর, মানে তারপর যদি কেউ এসে পৌঁছায় সে মিস আউট করবে হয়তো বেশ কিছু জিনিস। সেই জন্য বলা যে আমরা 2-1 মিনিটের মধ্যেই শুরু করছি। যদি এখনো কেউ বাইরে থাকে একটু ডেকে নাও বন্ধুদেরকে। আর আমাদের এমন নয় যে এরা সাইকোলজি নেই তারা আসতে পারবে না, এমন কোনো ব্যাপার নেই। তোমাদের যদি কোনো বন্ধুরা ফাঁকা থাকে তাদেরকে বলো, তারা যদি পার্টিসিপেট করতে চায় যেন চলে আসে, ঠিক আছে? আমাদের অনুষ্ঠান শুরুতে আমাদের ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর ম্যাম ডক্টর পিয়ালি ঘোষ দস্তিদার, ওনাকে একটু মঞ্চে আসতে বলছি। উনি আমাদের আজকের অনুষ্ঠানের কি নোট অ্যাড্রেস করবেন। ম্যাম মঞ্চে চলে আসুন। ম্যামের বক্তব্যের পর আমরা একটা পরিমাপ একটু দেখে নেব ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে, এবং তারপর আমি এবং সেজুতি বন্দ্যোপাধ্যায় ম্যাম আমরা দুজনে কিছু কিছু জিনিস নিজেদের মধ্যে বক্তব্যের মাধ্যমে, আলোচনা করার মাধ্যমে, ইন্টারাকশনের মাধ্যমে বোঝানোর এবং ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। আশা করছি খুব বোরিং লাগবে না। ম্যাম যদি শুরু করেন। থ্যাংক ইউ সোমালি। আমরা এখানে নামটা দেখো আবেগের বোঝাপড়া, তার মানে আমাদের ইমোশনটাকে আমরা বুঝবো। ইমোশনটা কি সবাই বোঝো কি? কোনটা ইমোশন বলে? তোমাদের ইমোশন কোনটা সেটা বুঝতে পারো কি? বলো কোনটা ইমোশন মনে হয়? দুঃখ, কষ্ট, এগুলো তোমাদের ইমোশন। এই ইমোশনটা আমাদের হয় কি করে? ইমোশন বলতে আমরা কি বোঝাই? সাধারণত আমরা দেখি কোনো একটা ব্যক্তি, কোনো একটা বস্তু বা কোনো একটা ঘটনা দেখে আমাদের মধ্যে একটা সচেতন একটা প্রতিক্রিয়া হয়, একটা কনসাস প্রতিক্রিয়া হয়। সেই রেসপন্সটাকে আমি ইমোশন বলি। ধরো কেউ একজন এখন একটা ব্যক্তি এলো আমার ক্লাসে, আমি বসে আছি, আমার অনেকক্ষণ ধরে আমার বন্ধু আসেনি, তো আমাদের কীরকম ইমোশন হবে? একটা কষ্ট হবে, খারাপ লাগা থাকবে, এই ইমোশনটা আমার মধ্যে কাজ করবে। তারপর থেকে হঠাৎ করে সেই বন্ধুটা এলো, তোমার ক্লোজ ফ্রেন্ড, তখন কি ইমোশন মনে হবে? আমার একটা খুশি তৈরি হবে। তাহলে ইমোশন আমাদের শুধুমাত্র ইমোশনটা যে এটা যেটা আমাদের কত কত জায়গায় এফেক্ট করে। একটা হচ্ছে আমার ব্যবহারকে এফেক্ট করে, হয়তো আমার ভালো লাগছে না বলে আমি অনেক সময় কি করি, আমি অন্যদের সাথে কথা বলতে চাই না, ক্লাসে পড়ার মন দিই না। তার মানে আমার ব্যবহারের মধ্যে, আচরণের মধ্যে ইমোশনটা কিন্তু আমাদের এফেক্ট করছে। ইমোশন আমাদের শরীরের মধ্যে এফেক্ট করছে। ও একটা জিনিস যখন দেখলাম, ভয় পেলাম, হঠাৎ দেখে অন্ধকারের মধ্যে যাচ্ছি আর একটা সাপের মধ্যে কিছু পড়ে রয়েছে, সাথে সাথে আমাদের কীরকম হয়? সোয়েটিং হতে থাকে, পেটের মধ্যে কুকুর করতে থাকে, একটা অন্যরকম ব্যাপার। সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে আমাদের অনেক রকম পরিবর্তন আনে এই ইমোশনে। আর আমাদের কি, আমাদের অনুভূতিতে তো পরিবর্তন আনবেই। তাহলে আমাদের ইমোশন কিন্তু আমাদের পুরো সমস্ত শরীরে, আচরণে, আমাদের মনের অনুভূতিতে, সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলে। এই জন্যই আমরা কিন্তু আজকে দেখতে যাচ্ছি, আর এই ইমোশনের উপর নির্ভর করে আমরা কিন্তু যে সমস্ত ডিসিশন নিই
আমরা যে সমস্ত আচরণ করে ফেলি যে এটা করবো বা ওটা করি, সেগুলো কিন্তু অনেক সময় আমাদের রেশনালও হয় না। তাই জন্য ইমোশনটা কিন্তু আমাদের ভাবা উচিত কোনটা ইমোশন। আমরা অনেক সময় দেখি কিছু কিছু ইমোশন থাকে যেগুলো আমরা বুঝতেই পারি না। আমাদের মুড চেঞ্জ, আমরা ভাবি না আজকে আমার ভালোই লাগছে না কিছু। আমরা কেন ভালো লাগছে কোনো রেশনাল দিক দিয়ে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবো না কি রিজন আছে এর পেছনে, কিন্তু আমার ভালো লাগছে না। একদিন মনে হয় অকারণে ভীষণ খুশি, আর সকালে ঘুম থেকে উঠে ভীষণ খুশি। তো এগুলো কিন্তু একটা ইমোশনই, কিন্তু ইমোশনের যে কারণগুলো আমরা জানতে পারি না, মানে ভেতরে যা যা করি। তাহলে আমাদের ইমোশনটাকে যদি আমরা ঠিক করে চিনতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজে কর্মে একটা কি সাজুজ্য থাকে, আমরা একটা সবার সাথে একটার সাথে সিনক্রোনাইজ করতে পারি। তাই ইমোশনটাকে বোঝা যে কি ইমোশন, অনেক সময় আমাদের ইমোশনগুলো গুলিয়ে যায়, ফিয়ারের সাথে ডিসগাস্টের সাথে সব কিছু মিশে যায়, কোনটা কি আলাদা করে আমরা চিহ্নিত করতে পারি না। আর চিহ্নিত করতে পারি না বলে এই যে মুড চেঞ্জ হচ্ছে, সেটা বিরক্ত হয়ে যাচ্ছে, রাগ দেখাচ্ছি, বা খুব ভালো লাগছে, এইগুলোকে আমরা না বুঝতে পারি না। তাই জন্য এইগুলোকে আমাদের বোঝার জন্য আজকে সেই জন্য আমাদের আবেগের বোঝা করা। আজকে আমরা দেখেছি অনেক সময় আমরা এই কথাটা বারবার শুনি, ইমোশনাল ইন্টেলিজেন্স। শুনেছো তোমরা কি সেটা? শুনেছো তো কথাটা? এইটা কিন্তু আমাদের ম্যামরা এসে বলবে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি না, আমাদের এমন একটা দক্ষতা, আমাদের একটা অ্যাবিলিটি কি করে, যেটা নিজের ইমোশনটাকে বুঝতে সাহায্য করে এবং তার সাথে আমাদের চারপাশে যারা আছে তাদেরটাও আমরা বুঝতে সাহায্য করে। যার যতভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকবে সে তত নিজেরটা বুঝতে পারবে এবং চারপাশেরটাও বুঝতে পারবে। এটা বুঝে কী লাভ হবে? বুঝে এটাই লাভ হবে যাতে আমরা আমার পাশে আমাদের যে আমরা রোজ যে বন্ধুদের সাথে যে সমস্ত ইন্টারাকশন করছি, ও হঠাৎ আমাকে কেন মুখ করে উঠলো সেটা যদি আমি বুঝতে পারি, তার ইমোশনটা যদি বুঝতে পারি, তাহলে আমার কিন্তু তার উত্তরে যে রেসপন্সটা অনেক বেশি রিয়ালিস্টিক হবে। আমার আবেগটা তখন উঠবে না, তার বদলে তাকে কিন্তু আমি ভালো করে বোঝার চেষ্টা করতে পারি। তার মানে আমাদের ওয়ার্ক প্লেসে, স্কুলে, কলেজে এই ইন্টেলিজেন্সটা জানলে যার যত ভালো থাকবে সে তত বেশি ভালোভাবে করতে কাজ করতে পারবে। আমাদের যে কোনো রিলেশনের ক্ষেত্রে বোঝার জন্যই ইমোশনাল ইন্টেলিজেন্সটা কী সেটা বোঝা খুব জরুরি। আর ম্যামরা তোমাকে দেখাবে ইমোশনাল কোশ্চেন, এর কথা তো শুনেছো নিশ্চয়ই, সাইকোলজি যখন পড়তে এসছো শুনেছো নিশ্চয়ই। এটা আমাদের একটা পরিমাপ, এই ইন্টেলিজেন্সটা আমরা কীভাবে পরিমাপ করবো, কোন সংখ্যা তত্ত্ব দিয়ে পরিমাপ করবো, এটা তোমাদের বোঝাবে। তাহলে ইমোশনটাকে আজকে বুঝলে আমরা কী করবো, কত সহজভাবে আমাদের চারপাশটাকে বুঝতে পারবো এবং আমরা পরবর্তীকালে আমরা কীভাবে কাজ করবো, ওদের সাথে কীরকম ব্যবহার করবো, আমাদের ওয়ার্ক প্লেসে কীরকমভাবে আমাদের রিলেশনটাকে রাখতে পারবো, সোশ্যালি আমরা কীভাবে অন্যদের সাথে ইন্টারাক্ট করতে পারবো, এই জায়গাগুলো আমাদের পরিষ্কার হবে। তা আমাদের তোমার কাছে সোমালি ম্যাম মূলত বলবে, দেখাবে, আর সেদিন ম্যামও তোমাদের কিন্তু এই বিষয়ে দেখাবে। তো তোমরা, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, আমি সাফল্য কামনা করি, খুব ভালোভাবে ওয়ার্কশপটা হোক। ইচ্ছা দিয়ে দিনটা শুরু করার জন্য একটা কোণে একটা সূর্য দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই সূর্যটাকে আমি থ্রু আউট টানবো, হ্যাঁ, পুরো কাজটা ধরে সূর্যটা লেজ ধরে থাকবো। শুরুতে একদম কি কি ভাবছি সেগুলো পরপর সাজানো। আজকে আমরা কি লিটারেসি কি কেন লাগে মাপার চেষ্টা করবো, আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স কার কত আছে। তারপর একটুখানি শুনবো ইমোশনাল ইন্টেলিজেন্স আর লিটারেসি সম্পর্কটা কি, কেন দুটো সম্পর্কিত, কেন লাগছে, আর ইমোশনাল ইন্টেলিজেন্স কি বাড়ানো যায়, বাড়ানো গেলে কিভাবে বাড়ানো যায়। ঠিক আছে, তো পরের পাতায় যাই। হ্যাঁ যাই। এখানে একটা ওইদিকে একটা কি দেখা যাচ্ছে, ওটা ক্লাউড, একটা ক্লাউড, আর এপাশে সূর্য, সান, আর মাঝে কি আছে, রেইনবো রেইনবো আছে। আচ্ছা, তিনটে প্রশ্ন আছে,
তিনটে প্রশ্ন আছে, 1 2 3। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা দেখি তো উত্তর দিতে পারি কিনা। 1 নম্বর প্রশ্নটা, এটা কোন ইমোশন? স্যাড। স্যাড। পাক্কা তো? হুম। আচ্ছা, স্যাডের কোন নম্বর স্যাড? শোক। জোরে জোরে। হতাশা। 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 আরেকবার দেখি। হতাশা মনে হচ্ছে। শোক। 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো বিষাদ হবে। বিষাদ। বিষাদ হবে। আচ্ছা, কেন বিষাদ চুজ করলে? যে বললে বিষাদ কেন বললে বলো একটু। ম্যাম তার মুখটা একটু এরকম ওভাল টাইপের রয়েছে, এরম ভাবছে। আচ্ছা, যদি শোক হতো পুরোটাই কান্নাই থাকতো, মুখটা তখন এরকম স্ট্রাকচারে থাকতো হুম হুম কান্না। হুম। তো সেখানে আর কোনো কারণ? উম, আর কি বললে? শোক ছাড়া, শোক যে বললে সে কেন বললে? বলো। কেন নর্মাল দেখেই বললাম নর্মাল দেখেই বললাম শোক। আর কি বললে? নিরাশা কেন বললে? কারণ রেইনবো আছে আর সান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এই যে ছবিটা ছিল এর আগের পাতায়, এই ছবিটাতে এই মেঘটা কেন কাঁদছে আমরা জানি না, তাই না? যে হতাশা বা নিরাশা বললো, সে বললো যে ওইদিকে সূর্য আছে, মাঝখানে রেনবো আছে, সেই জন্য মনে হচ্ছে। তার মানে আশপাশটা দেখে বোঝা যায় তো কোন ইমোশনটা তৈরি হলো। যদি আশপাশটা না জানি, আচ্ছা আমি যদি জানতাম যে এই মেঘটার পিসেমশাই মারা গেছে পরশুদিন, তাহলে কি বলতাম? শোক। শোক। এখন জানি না, তাহলে শোক বলতে পারবো না। পারবো না। বিষাদ বলার জন্য কি জানতে হবে? হ্যাঁ, কারণ জানতে হবে। কেন ও এই পর্যায়ে যে এসছে, কি কারণে এসছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আমরা কি উত্তর দিতে পারছি? না। জানি না। তাহলে যখন জানি না তখন কোথায় আসতে পারবো? কোনটা বলতে পারবো? ম্যাক্সিমাম কোনটা বলতে পারবো? ঠিক আছে, বা দুঃখ। সিম্পল, দুঃখ, তাই তো? আচ্ছা, আবার আসি, এই ইমোশনটা প্রকাশ করতে হয় কি করে? 2 নম্বর প্রশ্ন। কান্না। পরিস্থিতির উপর বেস করে। ঠিক ঠিক, পরিস্থিতির উপর বেস করে। তাহলে পরিস্থিতির উপর যদি নিরানন্দ হয়, তাহলে কিভাবে প্রকাশ করবে? আর মুখ গোমরা করেও। চুপচাপ থেকে, মুখ গোমরা করে, আর একা থেকে। একা থেকে, বা আর গান শুনে। আর রাগ দেখিয়ে আমরা কিন্তু দুঃখ নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম, কিন্তু ওটা প্রকাশ হয়ে যায় রাগে, তাই তো? তার উপর রাগটা বেরিয়ে যায়। আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্নে যদি আমি জানতে পারি রাগ বেরিয়ে গেছে, দুঃখ ছিল, রাগ বেরিয়ে গেছে, ম্যানেজ করবো কি করবো? হ্যাঁ, কেঁদে দেবো। তাই হয় না? আমরা যখন প্রচলিত টিভি সিরিয়ালে বা কোথাও গিয়ে দেখি, মেয়েদের স্বভাব চরিত্র বোঝায় যেখানে বলে মেয়েরা খুব কমপ্লিকেটেড হয়, সেখানে কি বলা হয় যে রেগে গেলে এক্ষুনি আবার কাঁদতে শুরু করে দিয়েছে। এবার আমরা এটা দেখে তাকিয়ে বুঝতে পারছি তো কেন হলো পরপর, কেন রাগটা বেরিয়ে গেল, কেন তারপর কেঁদে ফেললো, তাই তো? তাহলে এইভাবে, এটাই কিন্তু মোস্টলি পদ্ধতি। আমি এর পরে যাচ্ছি না। আমরা সূর্যটা ভাবতে পারছি, সূর্যকে কি বলবো? সূর্য কোন স্টেটে আছে? খুশি বা হ্যাপি। হ্যাপি। আচ্ছা, কোন হ্যাপি? উল্লাস। অহংকার কেন বললে? পড়া যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। একটু বড় বলে ভালো হতো। হ্যাঁ, বেশি বড়। দেখো তো এবার পড়া যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আনন্দ। পাশেই আছে সূর্যটা, দেখে না?
হ্যাঁ, আনন্দে আনন্দে আত্মহারা। আচ্ছা, এই সূত্রটাকে দেখে মনে হচ্ছে আনন্দে আত্মহারা হয়ে না, গেছে। জাস্ট সুখ। জাস্ট সুখ। আচ্ছা, জাস্ট সুখ। কেন কেন মনে হলো আনন্দ চঞ্চল? খেয়ালি করা হতে পারে ফুটে আছে না একদম হ্যাঁ উজ্জ্বল ভাবে হ্যাঁ, আলো বেরোচ্ছে গা থেকে, আলো তো বেরোবে রেনবো বার করছে, আলো বের করছে, সেই জন্য ওটা আমাদের আত্মহারা হতে পারে। শুধু সুখ হয়তো নয়, কিন্তু মুখটা দেখে দেখো শুধু সুখই লাগছে। যদি আমি আলোটা বাদ দিয়ে দিতাম তাহলে শুধু সুখ লাগতো, তাই না? তাহলে আবারও শুধু মুখ দেখে বোঝা যাচ্ছে না, আশপাশটা দেখতে হচ্ছে, পরিবেশটা দেখতে হচ্ছে বোঝার জন্য কোন ইমোশনটা তৈরি হলো, তাই তো? তাই তো আমরা পড়াশোনা আপাতত এইখানটা একটুখানি বন্ধ করবো। কেন করবো? এবার আমি ভাবছি একটা পরিমাপ করবো আমরা নিজেদের ইমোশনাল ইন্টেলিজেন্স। যারা আছো তাদের সকলকে, আছো এবং আছেন তাদের সকলকে আমি একটু অনুরোধ করবো যে আমাদের স্টুডেন্টরা একটু যাচ্ছে, একটা শিট দেবেন। কেউ যদি না করতে চান একান্তই তারা ফেরত দিয়ে দিতে পারেন, কোনো জোর নেই, কিন্তু আমরা চাইবো যে আপনারা করুন, তোমরা করো, যাতে সবার কাছে পেন আছে আশা করি। পেন নেই? পেন না থাকলে একটু বলবে। আশা করি সবার কাছে পেন আছে। একটুখানি এক্সপ্লেন করে দেব, সবার কাছে কাগজটা পৌঁছলে যেটা গেল একটুখানি। বাংলা ইংরেজি একসাথেই আছে, মনে হয় কোনো অসুবিধা হবে না। শোন না, যারা আগে এই ধরনের রেসপন্স শিট দেখেছো তাদের পক্ষে বুঝতে খুব একটা অসম্মত। আই ডোন্ট অ্যাগ্রি, ঠিক আছে? আর একদম ওইদিকে 5-এ চলে গেলে স্ট্রংলি অ্যাগ্রি, দৃঢ়ভাবে সম্মত, ঠিক আছে? প্রত্যেকটা বাক্য আছে 3, 4, 5, এই 5টা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার যেটা তোমার ক্ষেত্রে যাচ্ছে। পাশের লোকেরটা দেখে বসালে কিন্তু নিজেকে ঠিকঠাক হবে না, ঠিক আছে? এটা একদম তোমার ক্ষেত্রে যা হয় সেটাই করতে হবে। আর আমাদের এইখানে ওয়ার্কশপের মজাই হচ্ছে এটা যে আমরা শিখবো যে কেন এটা আমরা করছি, কি কাজে লাগবে, ঠিক আছে? এইটা করতে খুব তাড়াহুড়োর বিষয় নেই। দেখো 33-এ আসলো, 33-এ স্টেটমেন্ট, তার মধ্যে 5 নম্বরটা যেটা, 28 নম্বরটা যেটা, আর 33 নম্বরটা যেটা, ওগুলোকে একটু গোল করো, গোল করে ফেলো। ওই নাম্বারগুলোকে একটু গোল করে ফেলো। 5, 28 আর 33। 5, 28 আর 33 আমরা ইংরেজিতে বলি রিভার্স কোডিং। রিভার্স কোডিং মানে কি? সবগুলো যাবে 1, 2, 3, 4, 5, ওগুলো যাবে উল্টো, ঠিক আছে? তো 5 নম্বরে যদি তুমি 5 দিয়ে থাকো তাহলে তুমি পাবে 1, ঠিক আছে? 5 নম্বরে, 28 নম্বরে আর 33 নম্বরে যদি 1 দিয়ে থাকো তাহলে 5, যদি 5 দিয়ে থাকো তাহলে 1। হ্যাঁ, যে 5 দিয়েছো সে 1 পাবে, যে 1 দিয়েছো সে 5 পাবে। তিনটেতে ম্যাম, যে 2 দিয়েছে সে 3 পাবে, যে 3 দিয়েছে সে 2 পাবে। ও হ্যাঁ, 4, সরি, 2 দিয়েছে যে সে 4, যে 4 দিয়েছে সে 2, 4 পেয়েছি, আর 3 মাঝামাঝি, যে 3 দিয়েছে সে 3ই থাকবে, 4 পেয়েছি। ঠিক আছে? আরেকবার বলি, 5, 28 আর 33 নম্বর স্টেটমেন্টে যে 1 দিয়েছে সে 5, যে 5 দিয়েছে সে 1, যে 2 দিয়েছে সে 4, যে 4 দিয়েছে সে 2, যে 3 সে 3, ঠিক আছে? এই নাম্বারগুলো বসালে তো? এইবারে ওই সংখ্যাটা আমাদের বুঝতে সাহায্য করে। সংখ্যাটা সবার এসে গেছে? যারা করছিলেন কারো বাকি আছে এখনো? মামা ক্যালকুলেটর হয়ে গেছে? সবার হয়ে গেছে? সবার হয়ে গেছে? আচ্ছা, এখানে যারা স্ট্যাটিস্টিক্সের ভাষা জানো বা পরিসংখ্যানের ভাষা জানো তাদের জন্য যেটা মিন আছে, এক্ষেত্রে আমাদের মিনটা ছিল 124,
মানে সাধারণ মানুষের কাছে ইমোশন ইন্টেলিজেন্স 111 থেকে 137-এর মধ্যে থাকবে। যদি আমাদের এর থেকে বেশি আসে তাহলে আমরা একটু বেশি বুঝি এবং পারি। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স শুধু বোঝার ব্যাপার না, ভেতর থেকে আসে এমন নয়, ওটা আমরা শিখতে পারি, চেঞ্জ করতে পারি। ঠিক আছে? প্রতিদিন যত বেশি মানুষের সাথে মিশবো, যত রকমের মানুষের সাথে বোঝার চেষ্টা করব, মেশার চেষ্টা করব, তত এটা বাড়তে থাকতে পারে। ঠিক আছে? তো নিজের ক্ষেত্রে কিরকম কিরকম আসছে আমি জানতে চাইবো না, কিন্তু নিজেদের খাতায় একটু লেখো। কেউ বলতে পারবে? মিডিলে আছে, মিডলে আছে, মানে নর্মাল এর মধ্যেই আছে, অ্যাভারেজে আছে। ঠিক আছে? আর কারোর অসুবিধা হচ্ছে স্কোর কোথায় বসবে না বুঝতে পেরে? হ্যাঁ, 141 বেশি আছে। বেশি আছে। তাহলে যার স্কোর আসছে 141, তার মানে তার ইমোশনাল ইন্টেলিজেন্স সাধারণের তুলনায় বেশি, তাই তো? এবার একটু জিজ্ঞেস করি, হ্যাঁ, কি মনে হলো? কি মনে হলো? যে চাইবে সে মাইক নিয়েও বলতে পারো, যে চাইবে না সে এমনি বলো। কি মনে হলো যখন করছিলে, কাজটা যখন করছিলে, কি মনে হচ্ছিল? নিজেকে মূল্যায়ন করছি না, নিজেকে মূল্যায়ন করছিলাম। আর নিজের ব্যাপারে কিছু হ্যাঁ হ্যাঁ, ফেস করছিলে, নিজেকে ফেস করছিলে। নাইস। আর ইমোশনের উপরে এক্সাম দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ইমোশনকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে। আর আর উত্তেজনা তৈরি হচ্ছিল। আচ্ছা আচ্ছা, নিজেকে জীবনের বিভিন্ন সিচুয়েশনে ফেলছিলে মেন্টালি। আচ্ছা, এটা হচ্ছিল সবার? একদম। আচ্ছা আচ্ছা, উত্তেজনা কি সবার বেড়ে গেছিল? হ্যাঁ, একটু বোঝা গেছে সেটা? ইয়েস, একটু একটু। উত্তেজনাটা কিরকম উত্তেজনা ছিল? রাগের উত্তেজনা, বিরক্তির উত্তেজনা, কষ্টের উত্তেজনা, ভয়, সব মিলিয়ে? আমি বলছি সব মিলিয়ে। তাহলে সবার ক্ষেত্রে সব মিলিয়ে না, এক্সাইটমেন্ট। নাইস নাইস, বেশ ভালো বেশ ভালো। আচ্ছা, আমাদের আজকের যে কাজটা, সেই যে ইমোশনাল লিটারেসি হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রথম ধাপ। ঠিক আছে? এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স ভারী একটা শব্দ, এই যে সংখ্যাটা বেরিয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আজকে যা আছে সেটা পরশু দিনকে বেড়েও যেতে পারে, তারপর দিন কমেও যেতে পারে। আমার মানসিক অবস্থা যেরকম আছে তার উপর ভিত্তি করে এটা বদলেও যেতে পারে। এক এক সময় যখন আমরা খুব পজিটিভ ফিল করি, ভালো লাগে, নিজের সম্পর্কে খুব কনফিডেন্ট থাকি, সেই সময় কিন্তু এই সব কিছুর ইভ্যালুয়েশন বেশি হবে। কারণ আমরা নিজেরা নিজেদের স্কোর দিচ্ছি এখানে। ফলে আজকে যে সংখ্যাটা আসছে, ইমোশনাল কোশেন্ট যে সংখ্যাটা বেরিয়েছে, ওটা কালকে পরশু, এক সপ্তাহ বাদে, এক মাস বাদে, এক বছর বাদে চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে? প্রোভাইডেড আমি কত মানুষের সাথে আলোচনা করেছি, মিশেছি, কথা বলেছি, অন্য কারোর পয়েন্ট অফ ভিউ বোঝার চেষ্টা করেছি কিনা, এসব কিছুর উপর ভিত্তি করে। লিটারেসি শব্দটা কোথা থেকে আসছে? আমি এই ছবিটা ইচ্ছে করে লাগিয়েছি। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে বলতো? মানুষ সবাই মুখোশ পরে থাকে। মুখোশ পরা, মাস্ক, পার্সোনালিটি। আর ছবিটা দেখে আর কি মনে হচ্ছে? মুখোশ। মেয়েটার মধ্যে দুঃখ আছে। এটা বুঝতে পারছো ছবিটাতে যে দুটোর মুখের অভিব্যক্তি আলাদা, এক্সপ্রেশন আলাদা, কিন্তু এই মুখোশটা মেয়েটা পরে নিতে পারতো, তাহলে আমরা দেখতে পারবো না, দেখতে পারবো না। আমরা কি করি সেটা রোজকার দিনে? হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। এটা আমরা করতে চেষ্টা করতে পারি। পদ্ধতিটা সেটাই দেখানোর চেষ্টা করছি যে নিজে
সময় সেলফি তুলে ফেলো, তাহলে বুঝতে পারবে ওই সময় কি হচ্ছে। একটা গল্প বলি। পল একম্যান বলে একজন ছিলেন, তিনি সারা পৃথিবীতে বিভিন্ন 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 কালচারে গিয়ে গিয়ে মুখের বিভিন্ন এক্সপ্রেশন দেখিয়ে দেখিয়ে ছবি দেখিয়েছিলেন। কেন? যে ওই লোকেরা ইমোশনটাকে চিহ্নিত করতে পারে না। ঠিক আছে, এবার আমরা কি চিহ্নিত করতে পারবো? বলা মুশকিল, তাই তো? একদমই তাই। দেখি একটু আমরা এই স্লাইডটা আবার ফিরবো, ঠিক আছে? দেখো তো একটু এই ছবিটা। কারা কোনো নাচ শিখেছে? ক্লাসিক্যাল ডান্স কারা শিখেছে? আচ্ছা, বেশ। এবার দেখো তো এইগুলোকে চেনো কিনা, এই শব্দগুলো শুনেছো কিনা? শুনেছো? নাবারস শুনেছো? নটরস চিনতে পারছো? কোনটা কি বলো তো? এই দিকের উপরে যেটা রয়েছে, বাদিকের একদম উপরে, সেটা কি আছে? ভয়। ভয় পেয়েছে। শখ হয়েছে, শখ কিছু। শক হয়েছে, ভয় পেয়েছে। তার নিচে রাগ। পাশেরটা বলছি না, লালটা বলছি না, এদিকে নিচে নীলটা। বিরক্ত। আর একটু ভাবো তো, এরকম কারো কাউকে আছে? ভালো লাগা না, মানে কাউকে ভালো লাগছে না এরকম। তাই তো বিরক্ত। হ্যাঁ, অপছন্দ। গুড। তার পাশে কি আছে? শান্তি। শান্তি। তারপর মাঝামাঝি নন। এরকম করে আছে। প্রসন্ন। আচ্ছা, প্রশান্তি। আচ্ছা, দেখো দেখো দেখো, এই লালটা রেগে আছে। রেগে আছে, রেগে আছে। বলো তো এর পিছনে লাল কেন দিয়েছে? রাগ বোঝানোর জন্য। আচ্ছা, মাথায় রাখো পেছনে লাল কেন এসছে, আমরা আলোচনা করবো না। হ্যাঁ, ওইদিকে একদম কোনাটায় চলে যাও। বোরিং লাগা। না কুচু করে রেখেছে, ঢং করা। ভেরি নাইস। আর কি হয়? ঢং করা ছাড়া আর কোনো শব্দ? হ্যাঁ হ্যাঁ, অ্যাটিটিউড দেয়। গুড গুড গুড। অ্যাটিটিউড রাখা, কনফিডেন্ট হয়ে যায় যখন না কুচু উপরে উঠে যায় আমাদের, তাই না? না কুচু করা বলি ওইটা। ওইদিকে একদম হলুদ রঙের যেটা আছে, তো অবাক। মাটি ধরে কনফিউজ না, অবাক। একজন অবাক বললো। ঠিক। এইখানে যে সাদাতে একটা রয়েছে, এটা কি? এরকম স্যাডনেস। হালকা দুঃখ। সম্মান রয়েছে, স্যাডনেস। আর এইদিকে নিচে সব থেকে ইজি, হাসি। 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 যারা এতক্ষণ ওই কঠিন শব্দটা ইমোশনাল লিটারেসি শুনে ভাবতে এরা বিদেশি জিনিস আবার শেখাচ্ছে, বিদেশি জিনিস শেখাচ্ছে। এই জিনিসটা নাট্যশাস্ত্র মানে কয়েকশো বছর আগেকার ভারতের রিসার্চের উপরে ডিপেন্ড করে আছে। এইখানে কেন এটা আমি বার করলাম, কারণ আমাদের দেশের ফেশিয়াল এক্সপ্রেশন এটা সব থেকে কাছাকাছি যায়। আমি একটু ডেসক্রাইব করছি, প্রত্যেকটা নিচে নিচে নাম লেখা আছে। এবার যে নাট্যশাস্ত্র অনুযায়ী এই ইমোশনটাকে কি বলে? কেউ একটু পড়ো তো। ফার্স্ট একটা হরর। হরর। হররের পাশে কি লেখা? ভয়ানক, স্থায়ী ভাবে, স্থায়ী ভাব, মুড, ভয় ও আতঙ্ক। ভয় ও আতঙ্ক। এবার একটু বলে দিই কি বলতে চাইছি। ওপরেরটা হচ্ছে রস। এই যে হরর বা ভয়ানক, ভয়ানক কিছু দেখে ফেলেছি, ভয় লাগছে, হররের এক্সপ্রেশন। স্থায়ী ভাব হচ্ছে মুড। একটু বলি, এক হচ্ছে রস হচ্ছে যেটা ধরো এই মুহূর্তে আমার মধ্যে উৎপন্ন হলো একটা ফিলিং, ঠিক আছে? সেটাকে আমি চিহ্নিত করবো কি করে? আমার চিন্তা কি কি আসছে সেগুলোকে একত্র করে, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমরা শোকে আছি নাকি সিম্পল দুঃখে আছি। ডিফারেন্সিয়েট কি করে করব? ডিফারেন্সিয়েট করব ঘটনা কি কি ঘটেছে আশেপাশে সেটা জেনে। তাহলে শুধু ইমোশন দিয়েই, মানে শুধু ফিলিং দিয়ে ইমোশন হয় না। ইমোশনের মধ্যে একটা চিন্তা আছে, একটা পরিস্থিতি আছে, একটা কাজ আছে। শোক হলে আমি ঘুম মেরে বসে থাকবো, সিম্পল দুঃখ হলে আমি হয়তো কেঁদে ফেলতে পারি।
যদি আমি বিরক্ত হয়ে থাকি তাও আমি মুখ ধরে বসে থাকবো, কিন্তু কেউ যদি খুঁড়তে এসে কিরে কথা বলছিস, আমি কিন্তু চিৎকার করে দেবো। তাহলে ওটা ইরিটেবিলিটি। তাহলে ইমোশনটার মধ্যে একটা পরিস্থিতি আছে, একটা চিন্তা আছে, একটা কাজ আছে, ঠিক আছে? মুড কি বলতো, ওই একই ইমোশন বা রস যখন অনেকক্ষণ ধরে থেকে যায়, ঠিক আছে, অনেকক্ষণ, সেটা হতে পারে সারাদিন আমি ওটা ফিল করলাম বা এক সপ্তাহ ধরে ওটা ফিল করলাম, ওটা হচ্ছে স্থায়ী ভাব বা মুড। স্থায়ী ভাব শব্দটা নাট্যশাস্ত্রে ছিল। আমরা এখন যেটাকে মেজাজ বলি, এই কাগজটা তোমরা যারা মেজাজে মার্ক করেছো না, ওই মেজাজটা হচ্ছে স্থায়ী ভাব বা মুড, নাট্যশাস্ত্রে বলে স্থায়ী ভাব। তাহলে হররের ক্ষেত্রে স্থায়ী ভাব হয়ে যাচ্ছে ভয় বা আতঙ্ক। তাহলে একটা ভয়, তোমার এখন ভয় লাগলো যে আচ্ছা পরশুদিন বলছে ইন্টারনাল হবে বা পরশুদিন এক্সাম হবে, ভয় লাগলো, ঠিক আছে, এখান থেকে বেরোবে কেন বল দৌড়, আমার পিছিয়ে দেবে, ভয়টা কেটে গেল। তাহলে ওটা রস ছিল, রসটা কেটে গেল। স্থায়ী ভাব কখন হবে? যখন ভয়টা কাটছে না, পরীক্ষা হবেই, পরীক্ষা হবেই, ইনএভিটেবল, তাহলে ওটা লাস্ট করে যাচ্ছে, ওটা তখন আমার স্থায়ী ভাব বা মুড। আমার তাও খুব ভয় লাগে। ওকে, একইভাবেই চলতে থাকে। এবার কেউ একটা করো, আর একটা কেউ করো। হরের নিচে কি আছে? ডিসগাস, ডিসগাস্ট, তাহলে রস, ইমোশনটা ডিসগাস্ট। স্থায়ী ভাব কি লেখা আছে? ঘৃণা, দুর্গন্ধ আর অশ্লীলতা। অশ্লীলতা। তার মানে যখন কিছু আমরা পচা কিছু দেখি, ন্যাচারালি কি হয় বলতো, আমাদের নাকটা এখান থেকে কুঁচকে যায় আর এখান থেকে একটা কোণা উঠে যায়। খেয়াল করে দেখো, এইটা ডিসগাস্টটা ওয়াজ ওয়ান অফ দ্য ইউনিভার্সাল ইমোশনস। ডিসগাস্ট এমন একটা ইমোশন যেটা সারা পৃথিবীতে প্রত্যেকটা লোক একইভাবে করে। প্রত্যেকের কাছে ফেশিয়াল এক্সপ্রেশন সেম, অফ ডিসগাস্ট এন্ড কন্টেম্প্ট। পছন্দ হচ্ছে না, এটার সাথে নাট্যশাস্ত্র এক্সপ্লেন করে কি বলতো, দুর্গন্ধটা দিয়ে, যে পচা গন্ধ বেরোচ্ছে, খেলে পরে বমি হয়ে যাবে, ওইটার বেসিক এক্সপ্রেশন হচ্ছে ডিসগাস্ট। তাহলে দেখো, ডিসগাস্টের সাথে তোমরা একটু ট্রাই করে দেখো, দেখবে একই আসবে। যেরকম বললাম, নাকের উপরে চামড়াটা কুচকে যাবে, ঠোঁটের কোনো একটা দিক বেঁকে উঠে যাবে, হ্যাঁ। এবং এটা সারা সমস্ত কালচারে পৃথিবীব্যাপী সেম এক্সপ্রেশন। ইটস ওয়ান অফ দ্য ইউনিভার্সাল এক্সপ্রেশনস। আচ্ছা, অশ্লীলতা কি? যখন আমরা দেখি না ওই উল্টো পাল্টা কিছু চ্যানেল চলে আসলো বা একটা পর্ন সাইট খুলে গেল হঠাৎ করে, ওই চলে আসছে, ওই আবার ডিসগাস্টটা তক্ষুনি চলে আসে মুখের উপর, ঠিক আছে? সেইটাই আমরা আমাদের গুরুজনদের মতো দেখতে পাই, যখন কেউ পাশাপাশি হাত ধরে হাঁটছে, তাই তো? ওই একই এক্সপ্রেশন। খেয়াল করে দেখবো, ওই জন্য অশ্লীলতা লিখেছি আর দুর্গন্ধ লিখেছি, একই রকম। মনে হতে পারে অশ্লীলতার দুর্গন্ধ কি সেম? না, কিন্তু এক্সপ্রেশনটা সেম। অশ্লীলতাও যেন সবার মনে হয় ভেতরে ঢুকলে সমাজটা দুর্গন্ধ হয়ে যাবে, সেইখান থেকে অশ্লীলতার দুর্গন্ধ একই লাইনে চলে আসলো, ঠিক আছে? আর কি আছে? লাল রঙটা চলে আসি, ফেরি, পড়তে পারছি কেউ? ফিউরি, রাগ, যেটা নাট্যশাস্ত্র বলে রৌদ্র রস। সূর্যের তাপ, রোদ প্রচন্ড পড়লে জলে, রৌদ্র রসেও আমাদের মনে হয় দেখে মাথা ফেটে যাচ্ছে, রাগে লাল হয়ে যাই আমরা, রৌদ্র রস। স্থায়ী ভাব আছে কি দেখো, ক্রোধ আর উন্মত্ততা। রাগে পাগল হয়ে যেতে দেখেছো কাউকে? নিজেরা করেছো কখনো? জিনিসপত্র ছুঁড়ে ফাটিয়ে ফেলেছো? অনেকে হ্যাঁ করছে, অনেকে না করছে। আমি হ্যাঁ, ছোটবেলায় নিজেও করেছি। রাগ হয়ে গেছে, ছুঁড়ে ফেলেছে। কেউ আবার, আচ্ছা মজার একটা জিনিস বলি, অনেকে দেখবে রাগ হয়ে গেলে কাঁচের গ্লাসটা তুলতে কেউ তোলে না, বালিশটা তুলে ফেলে। করেছো তো? তাহলে হ্যাঁ, তাহলে ওই রাগের মুহূর্তে তার মানে তারা কিন্তু ইমোশনালি ইন্টেলিজেন্ট, র্যাশনালিটি কাজ করছে, র্যাশনালিটি কাজ করছে। তার মানে রাগটার মন মাথায় উন্মত্ত হয়ে গেলেও এক স্টেপ পেছনে নিলাম, যে না কাঁচটা ফাটলে পরে আমারই ক্ষতি হচ্ছে, বালিশ ফেললে পরে ফাটবে না, নষ্ট হবে না,
আচ্ছা, ফিউরি থেকে এগোই, হাস্যরস, ঠিক আছে, হাস্য, স্থায়ী ভাব হাসি, নতুন করে কিছু বলার নেই। যেটা মিষ্টি হাসিটা ছিল, তোমরা সবাই বলছিলে প্রশান্তি, সেটা আসলে রোম্যান্স বা লাভ। হ্যাঁ, এটা একটা ইমোশন। ড্যানিয়েল গোল্ডম্যানের তুলনায়, মানে ড্যানিয়েল গোল্ডম্যান যাকে আমরা এখন ইমোশনাল ইন্টেলিজেন্সের হোতা বলি, মানে যিনি এটাকে প্রচার করেছেন পৃথিবীব্যাপী, তার নাম ড্যানিয়েল গোল্ডম্যান। ড্যানিয়েল গোল্ডম্যান এটাকে লাভ বলেছেন, যেটা আমাদের নাট্যশাস্ত্রের নাম আছে রোম্যান্স বা শৃঙ্গার বলে, শৃঙ্গার রস। বেসিক্যালি রোম্যান্স যে কোনো পর্যায় থেকে যে কোনো পর্যায়ে যেতে পারে। তাহলে স্থায়ী ভাব কি হয়ে যাবে? রতি বা প্রেম। ঠিক আছে, খুব একটা আলোচনায় যাচ্ছি না, হাসাহাসি শুরু হবে। ঠিক আছে, এর পরেরটা চলে যাই, স্যাডনেস, করুণ রস। অনেকে যারা করুণা বলি, করুণা নয় ওটা, করুণা ইজ কম্প্যাশন, এটা স্যাডনেস, দুঃখ। ঠিক আছে, স্থায়ী ভাব কি? শোক, দুঃখ, শোক যেটা উঠে এলো, দুঃখ। পরেরটা চলে যাই, যেখানে বলেছিল অ্যাটিটিউড, নাক তুলে দেওয়াটা, ঢং, অ্যাটিটিউড, ওটা নাট্যশাস্ত্র বলছে প্রাইড বা বীররস। বীররস মানে যখন অর্জুন তীরটা মেরে বেরোলো, জানেও জিতে গেছে, কিভাবে হাঁটবে, নাকটা ওপরে তুলে, তাই তো? একদম। দ্যাট ইজ প্রাইড। ওকে, এই প্রাইড একটা রস, যেটার স্থায়ী ভাব হিসেবে কি করে চলে আসে, কি চলে আসছে? উৎসাহ, গর্ব, অহংকার। অহংকার। তারপরে আমরা যাকে বলি ঢং করছে, সেও কিন্তু বেসিক্যালি গর্বই করছে যে আমি কিছু একটা, হয় আমাকে দেখতে খুব সুন্দর, না হয় পড়াশোনায় খুব ভালো, না হয় আমি মানে আমার কাছে এমন কিছু আছে যেটা পৃথিবীতে কারোর কাছে কোথাও নেই। যা, হ্যাঁ একদম। তাহলে ওই গর্বটা, হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ রুদ্ররস মিশে যায়, একদম 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 একদম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার এটা ইয়ে করার জন্য। আমরা এখানে যখন ইমোশনকে পড়ছি, ইমোশন এত সাদা কালো ভাবে আসে না, কখনোই এত সাদা কালো ভাবে আসে না। কিন্তু আমাদের আজকে শেখার মূল জায়গাটাই এটা, যে আমরা ওখান থেকে টেনে প্রত্যেকটাকে আলাদা করবো। ফিউরিকে আমরা আলাদা করছি বীর থেকে। হ্যাঁ, অর্জুনের সামনে এবার যদি কেউ এসে দাঁড়িয়ে কিছু একটা করতে যায়, অর্জুন বলবে তুই জানিস আমি কে, সরমা সামনে দেবে। তাহলে কি হলো? বীররসের সাথে রৌদ্ররস মিশে গেল। আমরা করি, কিন্তু আমরা করি, কিন্তু আমাদের এখানে কাজকে আমাদের আলাদা করতে হবে কম্পোনেন্ট গুলো। এই ইমোশন গুলোকে আলাদা না করলে শিখতে পারছি না। আচ্ছা, লাস্টে একটা বাকি আছে, ওয়ান্ডার বা যেটা নাট্যশাস্ত্র বলছে অদ্ভুত রস। অবাক হয়ে গেলাম, আশ্চর্য হচ্ছি, তাই তো? স্থায়ী ভাব হিসেবে কি আছে? বিস্ময়, অবাক, আশ্চর্য। আমি জাস্ট নিচে লিখেছি, এই যে সুন্দর আঁকাটা দেখতে পাচ্ছ না, এই আঁকাটা ওপেনলি অ্যাভেলেবল নয়। এটা একজন আর্টিস্ট আছেন শুভম শিন্ডে বলে একজন, উনি নাট্যশাস্ত্রের এই 9টা রসকে এক্সপ্লেন করেছেন, এইভাবে আঁকার মাধ্যমে দেখিয়েছেন। সুন্দর হয়েছে তো? হ্যাঁ ম্যাম। এটা কিন্তু মুখে আনাও ততধিক কঠিন। আলাদা করে এক একটা ইমোশনকে আলাদা আলাদা মুখে আনা ভীষণই কঠিন। উনি সেটাকে এঁকেছেন, শুধু মুখে আনা নয়, এঁকে ফেলেছেন। তো খুব ইম্পর্টেন্ট একটা কাজ। আমার এই যে আমরা আলাদা আলাদা করে চিনলাম, নিজেদের মুখ কি আলাদা আলাদা করে চিনতে পারবো? নিজেদের মুখ যদি সেলফি তুলি, রেগে আছি, সেলফি তুললাম, প্রত্যেকটা ইমোশনে আলাদা আলাদা করে যদি ছবি তুলে রাখি নিজেদেরও, তাহলে আমরা নিজেদের ইমোশন কখন চেঞ্জ হচ্ছে বুঝতে পারবো, আমাদের কেমন দেখতে লাগছে। অনেক সময় না যখন রেগে যাই, আমরা মনে করি এভাবে রেগে গেলে আমাকে না দেখতে ভালো লাগে না, তাই জন্য রাগটা আমরা নিজেরাই কন্ট্রোল করে নিই। করি তো অনেকে, অনেকেই করি। এই যে 9টা রস, এই 9টা রস ইন্ডিয়ান নাট্যশাস্ত্র ওয়াইজ, যদিও নাট্যশাস্ত্রতেও চেঞ্জ আছে, কেউ কেউ দেখতে পাবে 7টা, কেউ পাবে 9টা। না, 9টা হচ্ছে লাস্টে রিভাইজ করার পর বলে দিলাম। আচ্ছা, এবার এই লিস্টটা, আমি লিস্টটা কি পড়া যাচ্ছে? আর একটু বড় করতে হবে।
তুমি তো বসেছো। এবার কি করা যাচ্ছে? সামনে আয় না একটু, অত বছর না গিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি পড়ে পড়ে দিচ্ছি। ড্যানিয়েল গোলম্যানের কাজ, পল একম্যানের কাজ, মূলত পল একম্যানের কাজ অনুযায়ী এই যে ইউনিভার্সাল ইমোশনের কথা বললাম না, সারা পৃথিবীতে কিছু কিছু ইমোশন সবাই চিনতে পারে কি হচ্ছে মুখে। ওপরে যেগুলো কালো করে দেওয়া আছে, রাগ, দুঃখ, ভয়, আনন্দ, প্রেম, বিস্ময়, বিরাগ, লজ্জা, ঠিক আছে? এই প্রত্যেকটা সারা পৃথিবীর কাছে এক। সারা পৃথিবী ওই পার্টিকুলার ফেশিয়াল এক্সপ্রেশনকে এই নামেই চেনে, এই নামই ওরা মেনশন করবে। তাই আমরা এগুলোকে কোর ইমোশনও বলি, প্রাইমারি ইমোশন। কিন্তু পল একম্যান বলছেন কি, এগুলো প্রত্যেকটার একটা পরিবার আছে। যেমন স্যার বলছিলেন না যে মিশে থাকে, সেরকমই ওনারা বলছেন মিউটেশন হয়, আনন্দেরই পারমুটেশন, কম্বিনেশন বা চেঞ্জ হয়ে গেল। এই আনন্দে ছিলাম, প্রচন্ড আনন্দে ছিলাম, পরীক্ষায় 90% মার্কস পেয়েছি। পেয়েছো কেউ? আচ্ছা ঠিক আছে, ধরো পেয়ে গেলাম, 92 এবার পেয়ে গেলাম, বাবা বলছে চলো 10 দিনের ট্রিপে ঘুরতে যাবো। ঠিক আছে, বেড়ে গেল আনন্দটা। ওটা শুধু আনন্দ থাকলো না, ঠিক আছে? আনন্দ দিয়ে শুরু করি পরিবারদের জানার জন্য। আচ্ছা দাঁড়াও, এই সবগুলো আমার মুখস্থ নেই, ঠিক আছে? আমাকে একটু দেখতে হবে। তো না, আমি এটা ট্রান্সলেট করেছি, হ্যাঁ, আমাকে মাফ করে দিও যদি বুঝতে না পারো শব্দগুলো। তো এনজয়মেন্ট, আরেকটা আনন্দে দেখো, কোর ইমোশন আনন্দ, এনজয়মেন্ট। যেটা আমি লিখেছি সুখ, সেটা হচ্ছে বেসিক্যালি হ্যাপিনেস। ওই যে সূর্যটা ছিল প্রথমে, একটা সূর্য পাশে চমকাচ্ছিল, হ্যাপিনেস, সিম্পল হ্যাপিনেস। যখন আমি জানতে পারছি এই যে উল্লাস, কে একটা বলেছিল উল্লাস, যখন চারিদিক থেকে সূর্যের রেটা দেখা যাচ্ছে, চারিদিক থেকে আলো বেরোচ্ছে, ওই আলোটা হচ্ছে উল্লাস। ব্যবহার আসছে, ব্যবহার আসছে। উল্লাস শব্দটা আমরা একটা কাজ করতে গিয়ে ব্যবহার করি, যারা জানে তারা লজ্জা পাচ্ছে। উল্লাস আর হর্ষকে একই জায়গায় রাখা যাচ্ছে, জয়, জয়। তো দিস ইজ বেসিক্যালি জয়, উল্লাস বা হর্ষ। ড্রিঙ্ক করার আগে ড্রিঙ্কের গ্লাস দুটো ঠেকিয়ে চিয়ার্স, হর্ষ, উল্লাস, ঠিক আছে? তারপরে আসছে দেখো উপশম। উপশম ইজ রিলিফ। ব্যথা করছিল, ব্যথা কমে গেলে একটা আনন্দ হয়, কিন্তু সেই আনন্দটা, জয়, দুটো কিন্তু সেম না। যেটা বলছিলাম, একটা পরিস্থিতি আছে, একটা চিন্তা আছে, একটা কাজ আছে, সবে মিলিয়ে একটা ইমোশন আছে। তাহলে আনন্দটাই চেঞ্জ হয়ে গিয়ে তখন কি হবে? রিলিফ। তারপরে আছে কন্টেন্টমেন্ট, পরিতৃপ্তি, পেট ভরে গেলে যেটা হয়। আবারও দেখো একটা অ্যাকশন আছে। এই যে নামগুলো বলছি, খেয়াল রেখো, মাথায় রেখো, আর এরপর আমার একটা ছোট্ট, সবাইকে আমি মাইকটা ধরিয়ে দেবো একবার করে, এবং সবাই যে যেটা ফিল করছে সেটা তাকে বলতে হবে এবং নাম দিয়ে বলতে হবে, ঠিক আছে? যেভাবে বললাম, প্রত্যেকটা রস, প্রত্যেকটা ইমোশনের সাথে কি কি আছে? একটা পরিস্থিতি আছে, একটা চিন্তা আছে, একটা কাজ আছে। তাহলে কি বললে, কেন বললে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, আস্তে আস্তে শুনতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আসছে? সর্বসুখ। আমি আর শব্দ পারিনি, আর বাংলায় আমি জানি না কি বলতে পারি, ব্লিস। আমরা বলি না পিওর ব্লিস, মানে এর থেকে ভালো কিছু বলতে পারি না, এটা আলটিমেট, ঠিক আছে? পিরামিডের একদম মাথাটা, মানে স্বর্গে গেলে কোথায় এরকম সুখ পাওয়া যায়, ব্লিস। তারপরে আসছে ডিলাইট, এটা হালকা আনন্দ, মানে কাউকে দেখে ফেলে হঠাৎ করে আমি কোথায় ছিলি এতদিন, কতদিন বাদ দেখা হলো, পুলক। ডিলাইট, হঠাৎ করে খুব আনন্দ হয়ে যায়। এই আনন্দটা কিন্তু সূর্যের ডাবার মতন ফোটে, কি আনন্দ, বাহ, কতদিন বাদ দেখা হয়েছে, এই আনন্দ
এনজয়মেন্ট, রাইট? তো আমোদ কখন পাচ্ছি সিনেমা দেখার পর। সিনেমাতে হিরো ভিলেনকে খুব পেটাচ্ছে, খুব পেটাচ্ছে, হ্যাঁ এইভাবে মার, এইভাবে মার, এই তো এইভাবে মারতে হয়। আমোদ সবাই মিলে যেটা করছি, একটা দেখো সামাজিকতা আছে আমাদের। একা একা মানুষ কিন্তু আমোদ খুব কম পায়। সবাইকে থাকতে হবে খেলার মাঠে, কেউ একটা বললো বলে না, খেলার মাঠে, ফুটবলের মাঠে, অনেক রকমের শব্দ বলে, কিন্তু সেগুলোর বেসিক হচ্ছে আমোদ। কলেজে আমোদ, ক্লাসে কোনো একটা শব্দকে বলে দিয়েছে, বাকিরা পড়াচ্ছে কি টিচার সেটার দিকে মনে নেই, সবাই আসছে। অ্যামিউজমেন্ট, প্রাইড নিয়ে অলরেডি আমি আলোচনা করেছিলাম খানিক। আচ্ছা, এরপর আসছে সেক্সুয়াল প্লেজার। আমি বলেছি ইন্দ্রিয়গত তুষ্টি, ঠিক আছে? খিদে পেলে খিদেটা মেটা, সেক্সুয়াল ডিজায়ার হলে সেটা মিটে যাওয়াটা সেক্সুয়াল প্লেজার। ওকে, ওটাও কিন্তু আনন্দের মধ্যেই পড়ছে, কিন্তু ওটা আর অ্যামিউজমেন্ট এক নয়। ওটা আর প্রচন্ড ভালো একটা নাচ দেখে বেরোলাম, খুব আনন্দ হচ্ছে, সেই আনন্দটা আলাদা, তাই তো? আর কি আছে? থ্রিল, রোমাঞ্চ। ডিটেকটিভ স্টোরি করতে মজা লাগে তো, এরপরে কি হবে? মরে যাবে, মরে যাবে, লোকটা মরে যাবে, লোকটা মরে যাবে, কিন্তু আনন্দ তো পাচ্ছি। এই কি সুন্দর, এরপরে সুন্দর লিখেছে, মনে হয় প্রচন্ড, সারাক্ষণ ধরে আর কোনো কাজ করতে পারিনি সারাদিন, শুধু ওই বইটাই পড়েছি, কিন্তু আনন্দ হচ্ছে। তারপরে আছে র্যাপচার শব্দটা, আমি লিখেছি আনন্দে আত্মহারা, এই না? হ্যাঁ হ্যাঁ, আনন্দে আত্মহারা, সেটা হচ্ছে র্যাপচার। যেটা হচ্ছে এত আনন্দ হয়েছে যে আমার আর হুঁশ নেই আমি কি করছি, তাই তো? গ্র্যাটিফিকেশন, পরিতুষ্টি বলেছি, কারণ এই শব্দগুলো না, আমি যেহেতু ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট নই, হয়তো শব্দগুলো এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু কিছু কিছু জিনিস আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো, এটাই। যেমন পরিতুষ্টি আর সন্তুষ্টি, এর মধ্যে একটা সামাজিক জায়গাও আছে। সমাজ কোনটা বলে দিয়েছে যে তুমি এটা পেলে এটা তুমি সন্তুষ্ট হবে, আরেকটা হয় ভেতর থেকে, না আমার আর কিছু চাই না, হয়ে গেছে, আমার যা হয়ে গেছে হয়ে গেছে। তো গ্র্যাটিফিকেশন অ্যান্ড স্যাটিসফ্যাকশন, একটা শারীরিক গ্র্যাটিফিকেশনের জায়গাও থাকে, যেমন খিদে পেয়েছিল, কতটা খিদে পেয়েছিল, পুরো খিদেটা মিটলে তবে গ্র্যাটিফিকেশন। স্যাটিসফ্যাকশন হচ্ছে ঠিক আছে, হয়ে গেছে, এইটুকু খেলেই হতো, এর থেকে বেশি আমার এখন খাওয়া দাওয়া পরে খেয়ে নেবো, স্যাটিসফ্যাকশন। সবগুলি আনন্দ। এটা খুব ইন্টারেস্টিং শব্দ ছিল, আনন্দ চঞ্চল লিখেছি, শব্দটা ছিল ইউফোরিয়া। আলাদা একটা আনন্দের স্টেট, ওই স্টেটের মধ্যে একটা মোবাইল মতো থাকে, ঠিক আছে? কিন্তু আমরা খুব চঞ্চল থাকি, খুব স্পিডে কাজ করি, এই তো এই কাজটা হয়নি দিয়ে করে দিচ্ছি, ওটা করতে হবে করে দিচ্ছি, এটা যেতে হবে করে দিচ্ছি, এই চলে যাচ্ছি, এটা করে নিচ্ছি, এটা করে নিচ্ছি, এটা করে নিচ্ছি। এনার্জি থাকে, একটা অদ্ভুত একটা এনার্জি থাকে। উইমজি লিখেছি হচ্ছে খেয়ালিপনা, ঠিক আছে? এই মনে হলো এটা করে ফেললাম, মনে হলো চলে গেলাম, কাজটা অর্ধেক রেখে বেরিয়ে চলে গেলাম। তারপর বলেছি যে তোর কাজটা আমি আঁকাটা করে দিচ্ছি, আঁকাটা শুরু করলে অর্ধেক শেষ করে দিয়ে বেরিয়ে গেলাম। উইমজি, ওটাও কিন্তু আনন্দ, আনন্দ হচ্ছে, করছি তো আনন্দ হচ্ছে। এরকম দেখবো অনেক কাজ শুরু করো, অর্ধেক ফেলে রেখে আর করা হয় না। তারপর বলছি পরমানন্দ বা মোহাবিশ্ব আনন্দ, এক্সটাসি। এক্সটাসি এমন একটা স্টেট যেখানে তুমি যখন পৌঁছাচ্ছ, তোমার প্রচন্ড আনন্দ হচ্ছে, কিন্তু তোমার হুঁশ নেই, তুমি কিছু স্থির করতে পারবে না যে খেতে হবে, খাবারটা কোথায় রাখা আছে জানি না। হ্যাংওভার নয়, হ্যাংওভার নয়, একটা স্টেট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ঠিক হ্যাংওভারের মতো নয়। এক্সটাসি হচ্ছে এটা মানে নেশা করলে একটা স্টেট হয়, নেশাতে যারা খুব আনন্দ পেয়ে যায়, হ্যাঁ এত আনন্দ পাওয়ার কিছু নেই এখন, ওই যে স্টেটটা, ওটাকে আমরা এক্সটাসি বলি। যারা অনেক সময় কোনো পেপার লিখেও আনন্দ পাচ্ছেন, কোনো গল্পের বই পড়েও আনন্দ পাচ্ছেন, হুঁশ নেই কটা বাজে, কি করতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে, কালকে পরীক্ষা আছে, নেই কোনো হুঁশ নেই জীবন সম্পর্কে, প্রচন্ড আনন্দ হচ্ছে। ওই স্টেট আর জয় আলাদা, বেসিক আনন্দ আর ওই একটা বেহুশ অবস্থায় প্রচন্ড আনন্দ হচ্ছে, ওই স্টেটটা একদম আলাদা। তো আমরা আনন্দ যদি
এখন কি বলো খেয়াল রেখো কিন্তু কোন আনন্দটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আনন্দ দিয়ে শুরু করেছি, একটু এ পাশে যাবো। কোর ইমোশনের মধ্যে সব থেকে প্রাথমিক যে ইমোশনটা সবাই চিনতে পারে, যে কোনো মুহূর্তে চিনতে পারে এবং প্রায় ইউনিভার্সালি, যেটা রং লাল, সেটা হচ্ছে রাগ। আমি যেটা নবরসের মধ্যে লিখেছিলাম ফিউরি, কারণ যিনি আর্টিস্ট ছিলেন তিনি ওটাকে ফিউরি বলছেন ট্রান্সলেট করে। অ্যাঙ্গার বা রাগ কোর ইমোশন, তারপরে প্রথম চলে আসছে ফিউরি, ঠিক আছে, ক্রোধ, তারপরে আসছে আউটরেজ। এই আউটরেজটার মধ্যে দেখো একটা কাজ আছে, একটা কাজ ইনভলভ আছে। ফিউরি মানে আমি তাপছি, আমার কানটা লাল হয়ে গেছে রাগে, কিন্তু আউটরেজ মানে আমি কিন্তু জিনিসপত্র ফাটিয়ে ফেলতে পারি, ওই কাজটা আছে ভিতরে ঢোকানো আছে। রিজেন্টমেন্ট, বিরক্তি, কারণ মুখ দেখে বিরক্ত লাগে না এক সময়, টাকা নিয়েছে, অনেক টাকা নিয়েছে, ফেরত দেয়নি, আবার কথা বলছে এসে, আবার এসে আমার থেকে আরো কিছু চাইতে পারে, বিরক্তি লাগে, তখন তাকে দাঁত কিরমি করছে। এরপরে চলে আসছে র্যাথ, কোপ। র্যাথ শব্দটা আমার মাথায় যেভাবে ঢুকেছে যে দেবী, গডেসের র্যাথ, কোনো দেবী বা দেবতার র্যাথ। কোপ, বয়স্ক কেউ বা কেউ যখন এমন যে তোকে আমি শেষ করে ছাড়বো, এই যে রাগটা, এইটার একটা পরিস্থিতি আছে, কতটা ভয়ঙ্কর কারোর সাথে কোনো অন্যায় হলে সে কোপে ফেলতে পারে, ঠিক আছে? তো পরিস্থিতি আছে, চিন্তা আছে, অ্যাকশন আছে। এরপরে চলে আসছি এক্সাসপারেশন। এক্সাসপারেশন বা উত্তেজনা, ঠিক আছে? রাগের মাথায় উত্তেজিত হয়ে যায়। একটু আগে তোমরা অনেকে বলছিলেন না এক্সাইটমেন্ট, ওই এক্সাইটমেন্টটা যখন আমরা রাগের প্রেক্ষিতে দেখি তখন ওটা এক্সাসপারেশন। আরো কি চলে আসছে ইন্ডিগনেশন, ক্লেশ, ঝামেলা, ইরিটেশন, বৈরীভাব বা শত্রুতা, হস্টিলিটি। অনেক সময় দেখবে কেউ রেগে গেছে, ক্লাসেরই ক্লাসমেট, খুব খুব কাছের বন্ধু, খুব কথা বলে, হঠাৎ করে ক্লাসে ঢুকে দেখছো কথা বলছে না, মুখ ফিরিয়ে রয়েছে, একটা পেন হবে, পেনটা ছুরি মারলো মুখের দিকে। হ্যাঁ হ্যাঁ, একদম। এবার যে যখন পল একবার এটা পার্থক্য করছিলেন তখন উনি বলছিলেন যে ওই যে তিনটে পরিস্থিতি আছে, একটা চিন্তা আছে, একটা অ্যাকশন আছে, এই তিনটে মিলিয়ে ইমোশনের বিভিন্ন রং চড়বে, বদলাবে। কোপ হয়েছে, আমার কারোর উপর কোপ হচ্ছে, আমার কিন্তু তখন বুঝতে হবে যে আমার এটা বদলাতে হবে, নাহলে আমি যদি তাকে প্রতিশোধ নিতে গিয়ে আমার সময় নষ্ট করে ফেলি, আমি আর অন্য কোনো কাজ করতে পারবো না। এইখানে গিয়ে ডিফারেন্স হয়ে যায় যে কখন কোন ইমোশনটাকে চেনা প্রয়োজন, কখন আমি বলবো যে এটা রাগ, কোনটা আমার বিরক্তি। কিন্তু 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 2-3 বাদে চলে যাবে, কিন্তু যদি কোপ একবার তৈরি হয়, ওটা কিন্তু যত তুমি আবার যখন লোকটাকে দেখবে, হয়তো 1.5 বছর 2 বছর পর দেখেছো, তখন মনে হবে একটু খোঁজাই, তখন মনে হয় জলের বোতলে লুকিয়ে ফেলি, ওর চশমার খাপটাকে লুকিয়ে ফেলি, ভেঙে ফেলি, খেতে বসেছে, খাবারটা রেখে উঠে গেছে, খাবারের উপর জল ঢেলে দিই। একবার যদি কোপ চলে আসে, যতই কমে যাক, ওইটা কিন্তু রয়ে যাবে। তো আমাদের তখন ওটা চিনে ফেলা দরকার, আমি কি অনুভব করছি, কতদিন সেটাকে আমি অনুভব করতে দেব নিজেকে, ঠিক আছে? এবার সেখানে গিয়ে ম্যাম ডিফারেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে অ্যাঙ্গারটা ধরেছি, অ্যাঙ্গারের একদম নিচে দেখো মানসিক সমস্যাদায়ক সংস্করণ বলে আমি আরেকটা লাইন লিখেছি। যখন রাগেরই একদম নিচে চলে আসি, হেট্রেড আর ভায়োলেন্স দেখা যায়, যেটা হচ্ছে ঘৃণা বা তীব্র বিরাগ। আরেকটা কি ভায়োলেন্স, হিংস্রতা, যে পয়েন্টে এসে রাগটা এতটাই তীব্র হয়ে যেতে পারে বাই এক্সপ্রেশন। এবার ওগুলো কিন্তু আর চিন্তা করার জায়গায় নেই, ওটা বেরিয়ে গেছে, চিন্তার পয়েন্ট থেকে বেরিয়ে গেছে, ওটা অ্যাকশনে চলে এসেছে। এবার ওটা কাউকে একটা সামনে দাঁড়িয়ে দিতে হবে, দাঁড়াও, তা না হলে কিন্তু ওটা থামানো যাবে না। যখন ওটা
মানসিক অসুস্থতার দিকে তাকাবো তখন আমরা এই ভার্সনগুলো দেখতে পাবো। ওগুলোর কোর ইমোশন কিন্তু রাগ, যেটা স্বাভাবিক। এই যে চারটা আমার দেওয়া, এই চারটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা যে তোমরা বোঝো যে রাগ অস্বাভাবিক নয়। রাগ ইজ হেলথি ইমোশন, নর্মাল ইমোশন, অল অফ আস এক্সপিরিয়েন্স ইট। সবাই অনুভব করি রাগ কখনো না কখনো, খুব স্বাভাবিক। আমাদের মা বাবারাও করে, আমাদের বন্ধুরাও করে, আমাদের টিচাররাও করেন, আমাদের স্টুডেন্টরাও করেন, যদি ভগবান থাকে। হ্যাঁ, যে যেটা মানি সেই অনুযায়ী যদি ভগবান থাকে, ভগবানের রাগ হয়, খুব স্বাভাবিক। কিন্তু তারপরে আস্তে আস্তে বাড়তে 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 যখন নিচের দিকে চলে আসছে, তখন আর ওটা স্বাভাবিক ভাবছে না। সুতরাং এইখানেই এসে চিহ্নিত করতে হয় কখন আমার মধ্যে নিচের দিকে চলে আসলো, কখন আমার পাশের মানুষটার ক্ষেত্রে নিচের দিকে চলে আসছে। যে ধরো রেডি গেছে, যে কোনো ইমোশনাল প্লেয়ার, সে কি আইডেন্টিফাই করার জায়গায় থাকছে না। তুমি যেটা এখানে কথা বলতে সেটাও বলেছিলে যে কগনিটিভ থিওরি অনুযায়ী একটা রং হয়, ইমোশনের রং পাল্টে যায়। তারা কগনিটিভ সায়েন্স, তারা ওই রঙের অ্যাফেক্টিভ নিউরোসায়েন্স। স্যার যেটা বললেন সেই প্রসঙ্গটা একটুখানি তুলে আনি। এখানে আমি সেটা রাখিনি স্লাইডে, সুতরাং তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি ক্ষমা প্রার্থী। আমাদের মাথায় যে অংশটা রাগটাকে নিয়ন্ত্রণ করে না, সেই অংশটা, আচ্ছা ধরে নাও ম্যাম ওখানে ল্যাপটপে বসে আছে, ঠিক আছে? তো ম্যাম হচ্ছে ডিসিশন মেকার, যে কখন কোন স্লাইডটা যাবে ম্যাম ওটা নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে? আমি হচ্ছে রিলে করতে পারি, আমি তোমাদের মুখের দিকে তাকিয়ে আছি, কে কখন কি ফিল করছো আমি দেখতে পাচ্ছি, তোমরা আমাকে বললে আমি দিদিকে দেবো বা দেবো না। এবার ধরো যে অংশটা আমাকে বলবে থ্যালামাস, ঠিক আছে? আমাকে কি বলবে? থ্যালামাস। আর দিদিকে কি বলবে? প্রিফ্রন্টাল কর্টেক্স। মানে কি? প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে মাথার এই জায়গাটা, একদম এইখানটা, ঠিক আছে? এবার আমি যদি থ্যালামাস হই, তোমাদের থেকে আমি জানবো, দিদিকে বলবো আগে স্লাইডটা দাও, অনেক দূরে বসে আছে আমার থেকে। আর যেটা ফিয়ার সেন্টার হয় না, অ্যামিগডালা একদম কাছে থাকে, ধরো এই টেবিলটা, ঠিক আছে? এবার ধরো টেবিলের উপর আমার ফোনটা আছে, ঠিক আছে? এটা ধরো অ্যামিগডালা। এবার যেই তোমরা আমাকে কিছু বলছো, ধরো আমার মনে হলো তোমরা কি আমাকে মারতে আসছো, আমি দিদিকে বলবো এই দেখো তো মারতে আসছে কিনা, অফ হয়ে গেছে। ধরো আমার মনে হলো যে তোমরা কেউ অ্যাটাক করতে আসছো, তো আমি কি করব? তুলে ছুঁড়ে মারবো। ইজি না? অনেক কাছে, কিন্তু অতদূর যেতে সময় লাগবে তো, তাই তো? তো ফিয়ার রেসপন্স আর রাগ আর ভয় এমন একটা জিনিস যেগুলো আমরা খুব ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট করি, এক্ষুনি রিঅ্যাক্ট করবো। যখন আমরা রিঅ্যাক্ট করতে যাব, ভুলে যাব ওখানে একটা ডিসিশন মেকার আছে, ও বলে দিতে পারে, বা এখানে আরো লোক আছে যারা বলে দিতে পারে, আমি অতদূর যেতে পারবো না। আমি যদি থ্যালামাস হই, অতটাই কাছে হয় ফিয়ার সেন্টার, অতটাই কাছে হয় রাগের সেন্টার, যে আমি ইমিডিয়েটলি ফোন তুলবো, ছুটতে পারবো, ঠিক আছে? বন্ধ করে আবার রেকর্ড। মানে ডিসিশন মেকিং সেন্টার, তখন ওরকম একটা ঘটনা ঘটে গেল যে ডিসিশন মেকিং করছে, সে কিন্তু সামনে সামনে উঠে দিয়ে চেক করছিল, কিন্তু আমি অতদূর যাইনি। আমি কি করছিলাম? এখানেই ঠক 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 অনেক কিছু ফোন থেকে দেখা, এটা ওটা অনেক কিছু করে ফেলেছিল। ততক্ষণে আমার একটা খেয়াল নেই যে এটা বন্ধ করে কথা বলাটাও থামিয়ে দিয়ে অন্য কিছু করা যেত, কিন্তু করতে পারিনি। এগুলোকে লাইফ ডেমনস্ট্রেশন বলে, এগুলো লাকিলি হয়ে যায়। স্পেশালি যেগুলোর সাথে মানসিক সমস্যাদায়ক জায়গা জড়িয়ে আছে, দুঃখ কোর ইমোশন বলে আমি দুঃখ বা স্যাডনেস জানি। তারপরে আমাদের যেটা বারবার করে উঠছিল আজকে, শোক, গ্রিফ বা শোক, স্যাডনেস আলাদা পরিস্থিতি, আমরা আগে আলোচনা করেছি। তারপরে আচ্ছা ভয়কে, এই স্যাডনেসে প্রথমে শোক, তারপরে আসছে বিষাদ, সরো, দুঃখ, বিষাদ। আমরা মনে করি যে দুঃখ আর বিষাদটা একই বোধ হয়, একটু আলাদা, একটু আলাদা। বিষাদটা না আরেকটু যেন লং স্ট্যান্ডিং, আরেকটু যেন ইন্টেন্সিটি বেশি।
গভীর, যে যেই দুঃখটা থেকে কেউ এই চাই সিনেমা দেখে আসে সেটা বের করা যাবে না, বের করে দিতে পারে না, ওইটা হচ্ছে সরো। খুব খারাপ লেগেছে, খুব খারাপভাবে কথা বলেছে কেউ একটা, বা এমন একটা কথা বলে ফেলেছে যে কথাটা বলতে হতো না। তখন ওই সরোটা চলে আসবে। ওখান থেকে যে চল সিনেমা দেখে আসি বললেও সে বন্ধু কিছুতেই সরো থেকে বেরোতে পারবে না। তারপরে চলে আসছি চিয়ারলেসনেস, নিরানন্দ। যে নিরানন্দটা আমরা ওই মেয়েটাকে বারবার নিরানন্দ বলছিলাম। চিয়ারলেসনেস, এখন বুঝতে পারছি যে ওটা চিয়ারলেসনেস নয়, ওটা দুঃখ ছিল। ওই মেয়েটা দুঃখ পাচ্ছিল তাই কাঁদছিল। অবসাদ হচ্ছে বিষাদেরই একদম মানসিক সংসারের জায়গা। স্টার্ট একদম দুঃখ থেকে, সিম্পলেস্ট, একদম হালকা একটা দুঃখ হতে পারে, যে একটা পিঁপড়ে মরে গেল বা একটা মশা মরে গেল, হালকা দুঃখ। ওটা যখন বাড়ছে, এতগুলো মানুষ মরে গেল, সরো হয়ে যাবে, ওটা থেকে বেরোনো যাবে না তো সহজে। হ্যাঁ, আত্মীয় স্বজন মারা গেছে, গ্রিফ। এই মজার একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ইমোশন যখন আঁকতে বলা হয় না, তো পৃথিবীর বিভিন্ন মানুষ আলাদা আলাদা ছবি আঁকে। ওটা একটা খুব আনন্দের, মানে দেখতে খুব মজা লাগবে যদি কেউ বাড়ি গিয়ে গুগল করো যে প্রত্যেকটা ইমোশন যখন আর্টিস্টরা আঁকছেন তখন কেমন আঁকছেন। গ্রিফ যখন আঁকেন না, তখন গোটা শহর জুড়ে একটা মেঘ ছড়িয়ে গেছে, ওটাকে গ্রিফ বলে আঁকেন অনেকে। অনেকে গ্রিফ বলে আঁকেন পিঠে একখানা ইটের কিছু একটা বেঁধে দিয়েছে, কেউ হাঁটতে পারছে না, ঝুঁকে গেছে। গ্রিফ বা দুঃখ বা সরো হচ্ছে ওরকম একটা ভার থাকে। যত নামছে দেখো, চিয়ারলেসনেস ছিল, নিরানন্দ, ক্ষীণানব বলেছি, অ্যাকচুয়ালি গ্লুম, একটা গ্লুম যখন আলো নেই, অন্ধকার অন্ধকার, একটা বৃষ্টির সময়টা যেমন থাকে না, অন্ধকার যেন সূর্য উঠছে না, ওটা হচ্ছে গ্লুম। যখন আমাদের মন মানসিকতায় ওরকম থাকে, হাসি পাচ্ছে না, কেউ একটা জোক বলেছে, বুঝতে পারছি হাসতে হবে, তো হাসতে পারছি না, ইচ্ছে করছে না হাসতে, মনে যেন মাসেল গুলো স্টিফ হয়ে গেছে, হাসতে পারছি না, গ্লুম। আরেকটু ইন্টেন্সিটি বাড়িয়ে দাও, বিষাদপূর্ণ চিন্তা আসতে থাকছে, মেলাঙ্কলি, অনেক রকমের চিন্তা হচ্ছে, হবে তো, এটা করতে পারবো তো, রেজাল্ট এরকম হবে তো, ক্লাসে আসে এরকম প্রশ্ন, এই উত্তরটা লিখলে পাবো তোমার 5-5? পাবো না বোধ হয়, লিখতে লিখতে ওটা থেকে যায় মেলাঙ্কলি, বোধ হয় পাবো না। চিন্তা করার সময় ভাবতে হবে আসছে আসছে, ওই চিন্তাটা ছড়াতে পারি। এমন নয় যে মেলাঙ্কলি ভুল, মেলাঙ্কলি খুব স্বাভাবিক, আসতেই পারে। সব উত্তরে 5-5 পাবো না, আমিও জানি তুমিও জানো, তাই তো? তাহলে ওই দুঃখটা খানিকটা থেকেই যায় আমাদের সাথে, খুব অস্বাভাবিক নয়, তাড়িয়ে দিতে হবে না, দরজা দেখিয়ে দেবো না, থাকতে দেবো খানিকক্ষণ, ঠিক আছে? তারপর সময় মতো সরিয়ে দিতে হবে। তারপরে কি আসছে? সেলফ পিটি, আত্মকরুণা, নিজেকে দয়া করছি, আমি কিছু পারি না, আমি কিছু পারি না করতে, বা আমি না, আমার সাথে খুব অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে, এই যে অপরাধ আমার সাথে হয়েছে, আমি কি করে আর আনন্দ পাবো? আমার সাথেই কেন এরকম হলো, আমাকেই খুঁজে পায়, আমি আর লাইফ লেসন চাই না, আমার লাইফ লেসন শেখা হয়ে গেছে, মনে হয় না? সেলফ পিটি। লোনলিনেস, নিঃসঙ্গতা, বিমর্ষতা বা ডিজেকশন, মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপ, ডিসপেয়ার, নিরাশা বা হতাশা। কি একটা বলেছিল তখন ওই মেঘটাকে দেখে, নিরাশা, জানি না, নিরাশা হওয়ার জন্য একটা কারণ থাকতে হবে, ওটা জানতে হবে, ওটা জানা ছাড়া আমরা নিরাশা বা হতাশা বলতে পারি না, ওটা নিরানন্দও হতে পারে। যখন অন্যের মধ্যে দেখছি, যখন নিজের মধ্যে দেখছি তখন তো বুঝতে পারছি। এইটাই যখন মানসিক সমস্যাজনক ইমোশনের দিকে চলে আসি, তখন চলে আসে ডিপ্রেশন। এবার ডিপ্রেশন মানে সরো হতে পারে, ওই যে বললাম স্থায়ী ভাব, স্থায়ী ভাব মানে কি, যেটা থেকে যাচ্ছে অনেকক্ষণ। সরো মনে হয়েছে আজকে দুঃখ পেয়েছি 1 দিন 2 দিন, যখন ওটা 10 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, আমার ওই দুঃখটা যাচ্ছে না, ওই দুঃখটা কিছুতেই যাচ্ছে না, তখন ওটা ডিপ্রেশন হয়ে যাচ্ছে। তখন আমাকে ওটা নিয়ে কিন্তু কাজ করতে হবে, একদম সোজা এমন কারোর কাছে যেতে
হবে যে জানে যে বিষয়টাকে কি করে হ্যান্ডেল করতে হয় জানে। তার আগে অবধি আমরা পারবো না। 5 দিন 10 দিন 11 দিন 20 দিন, আচ্ছা 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, তখন কিন্তু ওই সরোটার সরো নেই, ওটা ডিপ্রেশন হয়ে গেছে। এর পাশেটাতে যাই, হয় ফিয়ার, কোর ইমোশন, ইউনিভার্সাল ইমোশন, সারা পৃথিবীতে ফিয়ার ফিয়ারই। তারপর চলে আসছে অ্যাংজাইটি, হালকা ভয় ভয় করছে, কিরকম একটা যেন হচ্ছে, অস্বস্তি হচ্ছে, ভয় ভয় করছে, অ্যাংজাইটি, উদ্বেগ, আশঙ্কা, মানে অমুকটা যদি হয়ে যায় তাহলে কি হবে। যদি আমাকে 5-এ 1 দেয়, সব উত্তরে যদি আমি 5-এ 1 পাই তাহলে তো আমি পাস করবো না, তখন কি হবে, আশঙ্কা। কিন্তু এটাও কিন্তু চলে যায়, স্বাভাবিক, খুব স্বাভাবিক। অজস্র জিনিসে আমাদের আশঙ্কা হয়, ট্রেনটা মিস করে ফেলবো, ঠিক আছে, অজস্র 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 আশঙ্কা আছে, মানে এখন মাথাতে আসছে না আমার। অ্যাপ্রিহেনশনকে আমি লিখেছি আশঙ্কা। দুর্বল চিত্ততা হচ্ছে নার্ভাসনেস। কিছু মানুষ থাকে, টেন্ডেন্সি থাকে সারাক্ষণ নার্ভাস থাকার, ভয় লাগে সারাক্ষণ কিছু না কিছু খারাপ যেন হবে। বসে আছি উপরে ফ্যানটা আমার মাথায় পড়বে, বেরিয়েছি রাস্তায় আছে, বাসটা আমার গাড়ির উপর উঠে আসছে কেন, আমারই গাড়ির উপর উঠে আসছে ওটা, ঠিক আছে। এই নার্ভাসনেস সারাক্ষণ কাজে লাগে, কিছু কিছু ক্ষেত্রে লাগতেই থাকে। এবং আমাদের মধ্যে যাদের এই ভয়টা কাজ করে তাদের হালকা একটা কাঁপুনি হতে থাকে সারাক্ষণ, কাঁপছি জানা হয়, আবার বন্ধ হয়ে গেছে, শুনতে পাচ্ছি। নার্ভাসনেসের পর আচ্ছা, নার্ভাসনেস, দুর্বল চিত্ততা, প্রবল চিন্তা হচ্ছে কনসার্ন। চিন্তা আছে সারাক্ষণ, একটা কোনো বিষয়কে ঘিরে চিন্তা করে যাচ্ছে, মাথার ভিতর ওই পার্টিকুলার চিন্তাটা ঘুরছে, কনসার্ন, ওটাও ভয়। কিন্তু পার্টিকুলারলি কোন একটা বিশেষ বিষয় নিয়ে চিন্তা। কনস্টারনেশন, বিহ্বলতা, এমন ভয় করছে, ভয়টা ছাড়া কিছু চিন্তা করতে পারছি না, ভয়ে বিহ্বল হয়ে যাওয়া। মিসগিভিং, এটা আমি বলছি সতর্কতা, সংশয়, সংশয়। আমি একটু পরপর এখানে বলছি, ইংলিশ বাংলা ইয়ে করতে গিয়ে অনেকটা সময় লেগে যাচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, বাংলাটাই বলছি। দ্বিধা হয় কিছু ক্ষেত্রে, এটা করবো না ওটা করবো, এটা করতে গেলে যদি একটা ভালো অপশন বেরিয়ে যায় তো ভয় আছে, দ্বিধা। আমরা যারা কনফ্লিক্টে ভুগি, খুব কনফিউজ থাকি খুব, কারণ আমরা মনে করি যে ভয় বোধহয় আলাদা জিনিস, ভয় আলাদা জিনিস নয়, ওই দ্বন্দ্বের মধ্যেই ভয়টা মিশে আছে, ঠিক আছে। এইদিকে যাবো না ওইদিকে যাবো, দুটো চাকরির জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কোনটা মেলে একই সাথে এসছে, কোনটা নিব, দুটো কলেজে একই সাথে লিস্টে নাম আছে, কোনটাতে যাব, দুজনের একই দিনে দুটো জায়গায় একই দিনে ভর্তি করেছে, কোথায় গিয়ে ভর্তি হবো। সেখানে কেন দ্বিধা হচ্ছে, কারণ একটা ভয় আছে। একটা জায়গায় গেলে আরেকটা যদি কোনো কারণে এরকম হয় যে ওখানে গেলে হয়ে যেত, এখানে গেলে হলো না, তখন কি করবো। ওই দ্বিধাটাও কিন্তু ভয়ের মধ্যেই চলে আসছে। কিছু ক্ষেত্রে এরকম হয়, আশঙ্কিত হয়ে থাকি, খিটখিটে হয়ে থাকি আমরা, ইরিটেবিলিটি। ভয় থাকে বলে বিরক্ত হয়ে থাকি, ভয় লাগছে বলে বিরক্ত হয়ে থাকি। যেই কারণে পরীক্ষা দেওয়ার খানিকক্ষণ আগে যদি কেউ ইয়ার্কি মারে, জোক মারে, অনেক সময় আমাদের বিরক্ত লাগে। এইটা সময় ইয়ার্কি মারার, ওইটাও কিন্তু ভয় থেকে ইরিটেবল হয়ে যাচ্ছে আমরা। আতঙ্কিত, আচ্ছা, একটা হচ্ছে প্রচন্ড আতঙ্কিত হয়ে থাকা, ঠিক আছে, যেখান থেকে আমরা মানে এটা হতেই পারে, হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, আমি জানি না কখন হবে। অনেক সময় এরকম হয় না যে আমাদের ভোটার কার্ড বা কোনো আইডি কার্ড হারিয়ে গেছে, হ্যাঁ, বা এটিএম কার্ড রিল্যাক্স হয়ে গেছে, এবার যদি কি হবে, কি করবো, এটা কিন্তু একটা প্রবল আতঙ্কের বিষয়। অনেক সময় স্প্যাম কলগুলো আসে যে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি অমুক নাম্বারে ডায়াল করুন, যেটা এখন স্প্যাম, আমরা জানি স্প্যাম, কিন্তু হঠাৎ করে যদি কারোর সাথে হয় যে ভয়টা খাবো, ওটা হচ্ছে আতঙ্কিত অবস্থা। এই রে সত্যি বন্ধ করে দিয়েছে, তাহলে কি করবো। এরপরে চলে আসি ত্রাস,
ত্রাস আর সন্ত্রাস, একটা ত্রাস একটা সন্ত্রাস। ত্রাস কিন্তু আমরা টেকনিক্যালি ভয় হিসেবেই বুঝি, তাই না? কিন্তু ত্রাসটা কিন্তু প্রবল ভয়, কিছু একটা ভয় কিন্তু সেটা প্রবল ভয়। ত্রাসের একটা স্পেশালিটি আছে, আমরা আর্টিকুলেট করতে পারি না, ভাষায় বলতে পারি না। যখন ত্রাস হচ্ছে, কিছু একটা হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না, ভাষায় আনতে পারছি না। আমরা যখন সাইকোলজিতে ভাবি যে যে বয়সটায় আমাদের ভাষা আমরা শিখিনি, তার আগে আমাদের এরকম ভয় লাগে। ছোটবেলায় মনে করে রাখা, আমার কিছু স্বপ্ন দেখেছি, হয়তো ঘুম থেকে উঠেছি বোমা হয়ে গেছে, ত্রাস। যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না, ত্রাস। মা বাবাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, কোথায়, ত্রাস। ওটা কিন্তু প্রকাশ করতে পারবে না। মা বা বাবা এটা শুধু তুমি কাঁদছো, কিন্তু কেন ভয় করছে, আমি তো এখানেই ছিলাম, কিছুতেই বাবা মা এক্সপ্লেন করলে তুমি বুঝতে পারবে না, ত্রাস। তুমিও বোঝাতে পারবে না, বাবা মা ওখানে পাশের ঘরে থাকলে তোমার কিসের এত ভয় করছে, পারবে না বোঝাতে, ত্রাস। খুব কমপ্লিকেটেড একটা ইমোশন, কিন্তু আমরা অনেকেই কখনো না কখনো এটা ফিল করেছি। সন্ত্রাস তো আমরা জানি, আজকে নিউজের কল্যাণে আমরা জানি সন্ত্রাস কাকে বলে। যখন কেউ ক্রিয়েট করছে এবং কোনো একটা উদ্দেশ্য নিয়ে কিছু ক্রিয়েট করা হচ্ছে, একটা ভয় ক্রিয়েট করা হচ্ছে, সেটা আমরা তাকিয়ে কারোর দিকে তাকিয়ে দিতে পারি, বলে দিতে পারি যে ওই তৈরি করেছে এটা, সন্ত্রাস। ঠিক আছে, একটু পাশে যাবো, একটু আশ্চর্যটা বা লাভ হয়ে থাকলেও হবে। হ্যাঁ, পাশের পরিবেশনে যাই। প্রেম, প্রেম বলতে আমরা প্রেমই বুঝি, ভালোবাসা, দুটো মানুষের হাত ধরে ঘোরা, তাই তো? আর পুরোনো দিনে সিনেমা হলো দুটো সূর্যমুখী ফুল নাচ করছে, তাই তো? কিন্তু প্রেমটা হচ্ছে আমার কোর ইমোশন, প্রাইমারি ইমোশন। তার সাথে আরো কি কি হলে সেটাকে প্রেমের মধ্যে ফেলবো আমরা, অ্যাকসেপ্টেন্স বা স্বীকৃতি। হয় না, যখন কেউ কোন একটা গ্রুপে, তোমরা এখন এটা বুঝতে পারবে, কোন একটা গ্রুপে তোমরা হঠাৎ প্রথম ইন্ট্রোডিউস হলে, সবাই হাত ধরে টেনে নিবে, ফিল করতে পারছো? একটা ফিলিং আছে, বিলঙ্গিংনেস। যখন কেউ কাঁধে হাত দিয়ে তো বা জড়িয়ে ধরে, ওই অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু প্রেমের মধ্যে চলে আসে, স্বীকৃতি। যখন কেউ মেনে নিল আমি এক্সিস্ট করি। অনেকে বলে কিন্তু এখন জেনজির একটা ল্যাঙ্গুয়েজ আছে, আই ফিল সিন, আমাকে আমি যেন মনে হচ্ছে আমাকে কেউ দেখলো, স্বীকৃতি। ওটাও কিন্তু প্রেমের মধ্যে চলে আসে। ফ্রেন্ডলিনেস, বন্ধুতা, কি আমার বন্ধু, ওইটাও কিন্তু প্রেম। গভীর বিশ্বাস, কাউকে যখন ট্রাস্ট করতে পারি আমরা, আমি যা খুশি, আমি বাড়ির চাবি তার হাতে দিয়ে দিলাম, আমার এটিএম কার্ড তার হাতে দিয়ে দিলাম, ট্রাস্ট। ওপর থেকে কেউ ফেলছে, থিয়েটার গেমস হয়, এরকম ভাবে তুলে ছুঁড়ে ফেলে দেয়, চোখ বুঝে রাখতে হয়, কেউ একটা কেউ ঠিক ধরবে। ওই যে ট্রাস্টটা, দ্যাট ইজ অলসো আন্ডার লাভ অর রোম্যান্স। দয়া, কারো হয়ে করে দিলাম, আমার কষ্ট হচ্ছে তবুও আমি নিজে কষ্ট সহ্য করেও তার জন্য কিছু একটা করে দিলাম, দয়া। আকর্ষণ, প্রচন্ড আকর্ষণ মনে হচ্ছে যে কেউ একটা কিছু বলছে, কেউ একটা কিছু করছে, কেউ একটা কিছু পারফর্ম করছে। একটা সিনেমা কিছু দেখছি, মনে হচ্ছে এরকম কি ভালো কাজ করে, কি ভালো নাচে, কি ভালো লেখে, আকর্ষণ। ভক্তি বা অনুরক্তি, কিছু ভালোবাসা থাকে, এরকম হয় দেখবে, সব তোর জন্য আমি সব করে দেবো, তুই যা বলবি আমি সব করে দেবো, আমি আগাছ থেকে চাঁদা নিয়ে দেবো, ওই বৃহস্পতিকে পৃথিবীর কাছে পায়ে করবো, যে পায়ে ইয়ে করো, বড় করো, এরকম করো, সব করবো, ভক্তি সব করিয়ে দেবো। সে একদম টপে আছে সারা পৃথিবীর মধ্যে, সে একদম টপ। ওটাও প্রেম, কিন্তু ওই প্রেমে ভক্তি বেশি, ঠিক আছে, ডিভোশন বেশি, যেটা আমরা দেখতে পাই ঈশ্বরের প্রতি যে ভালোবাসাটা থাকে সেখানে, মানুষের প্রতিও হয়। মীরাবাই এবং এরিক ফ্রমের একটা বই আছে। এরিক ফ্রমের বই আছে। কোথায় যাচ্ছি আমরা রবীন্দ্রনাথকে ছেড়ে? নয়ন তোমার পায়রা দেখিতে রয়েছে নয়নে নয়নে, আছে ওই ওই ওটাকে এক ধরনের ডিভোশন, যে রয়েছ তুমি কোথাও একটা। অনুরক্তি, প্রেমপূর্বক আরাধনা, পুজো করি আমরা কিছু ক্ষেত্রে, ওর মধ্যে লোভ হয়, ও যা বলছে অসাধারণ, যা করছে অসাধারণ, জামা পড়ছে অসাধারণ, যা করছে সব অসাধারণ। আমি আর
প্রেম, উন্মোহন, উন্মোহন হচ্ছে যখন আমরা মহাবিশ্ব হয়ে যাই। যে যেসব বাবা মায়েরা বলে দেখবে যে ও কি তোমাকে কুয়োয় ঝাঁপ দিতে বলে ঝাঁপ দেবে, এইটা হচ্ছে সেই উন্মোহন। এমন প্রেমে করেছি যেখানে চলো যাবে চলে যাচ্ছে চুপচাপ, নো কোয়েশ্চেন্স, নো কোয়েশ্চেন্স, নো আনসার্স। উন্মোহন, বিস্মিত অনুরক্তি, কিছু ক্ষেত্রে হয় না যে অবাক হয়ে গেছি, প্রচন্ড ভালো লাগে, এত ভালো লাগছে যে মুখ হাঁ হয়ে আছে। ইংলিশে আপনাকে বলে অ্যাগাপে, ঠিক প্রকাশ করলাম, AGAPE। ওটা হচ্ছে যখন আমরা অবাক হয়ে এত ভালো লাগছে যে কিভাবে প্রকাশ করবো বুঝতে পারছি না, হাঁ করে তাকিয়ে আছে। ও ক্ষেত্রে হয় যখন প্রথম ইনফ্যাচুয়েশন হয় না, প্রথম আমাকে ভালো লাগে, তখন হাঁ করে তাকিয়ে আছে, সারাক্ষণ তাকিয়েই আছে, কি বলতে হবে করতে হবে কিচ্ছু মাথায় নেই। ওটা হচ্ছে সেই বিস্মিত অনুরক্তি। এরকম সুন্দর মানুষ হয়, এরকম ভালো মানুষ হয়, ব্যাস। এমন কিন্তু না সে সব ভালো করছে বা আনকোয়েশ্চনেবল, অতদূর হয়তো যায়নি, শুধু হাঁ করে তাকিয়ে আছে। ওটা একটা পর্যায়ে দাঁড়ায়। আমি একটু বিরাটটা নিয়ে বলবো বা কন্টেন্ট নিয়ে বলবো, বা ডিসগাস্ট, হেট্রেড, সেটা ডিসগাস্ট আমার কোর্স, যেখানে আমি বিরাট বলেছি, ভালো লাগছে না। প্রেমের মানসিক সমস্যাটা কোন দিকে? মানসিক সমস্যা এখানে আসছে না, আমরা মানে সাইকোপ্যাথোলজিক্যালি এটা মানসিক ইমোশনের জায়গাটা আসেনি, অ্যাটলিস্ট রিসার্চে এখনো আসেনি, হয়তো আসবে খুব তাড়াতাড়ি। অবসেশন হতে পারে না? সেটা কি অবসেশন হতে পারে? হ্যাঁ, অবসেশনটাকে হয়তো প্রেমের ইয়েতে রাখবে না, অবসেশন হয়তো প্রেমের জায়গায় রাখবে না। হ্যাঁ, কারণ যখন প্রেমে কেন বলছে না অবসেশনকে এখানে, কারণ সেখানে একটা আইডিয়া অফ অ্যাঙ্গার চলে আসে, যে কেন তুমি আমাকে উত্তর দেবে না, আমি উত্তর নিয়ে ছাড়বো। ওখানে একটা রাগ চলে আসে, একটা ভয় চলে আসে যে অন্য কেউ ভিতরে চলে আসবে, আরেকজন কেউ মাঝে চলে আসবে, ইনসিকিউরিটি। তো হ্যাঁ, অনেকগুলো ইমোশন যখন আমরা অবসেশন বলছি, সেখানে অনেক কাজও চলে আসছে, যে আমি অন্য কিছুর দিকে যাচ্ছি না। ওখানে কিন্তু অনেক সময় লজ্জাও থাকে, যে আমি এই লোকটাকে এত পছন্দ করি, আমাকে পছন্দ করছে না, আমার মধ্যে কি ঠিক নেই, কি ভুল আছে। লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, লজ্জা ঘৃণা ভয় যখন চলে আসছে প্রেমের মধ্যে, তখন গন্ডগোল লেগে যাবে। তার আগে পর্যন্ত থ্যাংক ইউ। এই ডায়লগটাই হয়তো আমাদের দরকার থাকে যখন আমরা লিটারেসি সম্পর্কে জানতে চাই। বিরাগের মধ্যে বিরাগ এমন একটা আরেকটা ইমোশন, যেটা বলছিলাম ডিসগাস্ট, এইটা ইউনিভার্সাল কিন্তু। এই যে অবজ্ঞা করা, তাচ্ছিল্য করা, এটা এতটাই পুরনো যে আমরা যখন শিপ ছিলাম, যখন শিম্প্যাঞ্জি ছিলাম, তখন যখন কে আমার গ্রুপে আছে কে আমার গ্রুপে নেই, সেই পার্থক্যটা করা হতো ডিসগাস্ট দিয়ে, যে ও আমার লিনিয়েজের মধ্যে নেই, ও অন্য কোথাকার লোক, ও অন্য গ্রুপের লোক। এখন আমরা ওটা বলি, যে আমরা বলি না প্রেজুডিস, আমরা বলি স্টিগমা, আমরা বলি ডিসক্রিমিনেশন, ওটারও বেসিক ইমোশন কিন্তু এই ডিসগাস্ট, ঘৃণা করছে। না জানি ওরা কেমন করে খায়, না জানি ওরা কেমন বাসন মাজে কিনা, ওই ইমোশনটাকে বোঝে আমাকে সেখানে দিও। তাচ্ছিল্য, এটা যখন সমাজে চলে আসছে, আর কি আসছে তাচ্ছিল্য, তুই কিছু জানিস না, কিচ্ছু জানিস না, অস্ত্র করিনি, না না এই বাসনটাও খেয়ে গেছে, আমি এই বাসনে আর খাবো না, অশ্রদ্ধা করা, ন্যাক্কা, যখন আমরা ঘৃণা করছি, একদম ভালো লাগছে না এই বিষয়টা, সম্মানযোগ্য নয়, নট ক্যান, অনীহা, ভালো লাগছে না, ঠিক আমরা দেখে চুপচাপ সরে আসি অনেক সময়, ভালো লাগছে না, ওরা যেমনি করে কথা বলে এমন করে আচরণ করে, ভালো লাগছে না, অনীহা, অরুচিতা, ওইটা পছন্দ নয়, ওইটা আমি করবো না, ওই পেনটাতে ও খারাপ পেনে লেখে, ও খারাপ রকমের জামা কাপড় পরে, অনেক সময় দেখবেন যে জামা কাপড় দিয়ে লোকে কমেন্ট করে না, অনেক সময় ওই রকম মুখ চোখ দিয়ে, এটা কেন করে এসছে, সামান্য একটা শব্দ, সামান্য একটা কমেন্ট, কিন্তু এটা চলে আসে সেই রুচির জায়গা থেকে,
কারোর এটা ভালো লাগছে না, আমরাই করি, অন্যেরও আমাদের দিকে তাকিয়ে করে। একদম কন্টেন্ট অ্যাকচুয়ালি ডিসগাস্টেড ফ্যামিলির মধ্যেই কন্টেন্ট তো আসে, কিন্তু কন্টেন্ট সম্ভবত তাচ্ছিল্য বা অবজ্ঞায় চলে আসবে। অবজ্ঞা ইজ দ্য প্রাইমারি, মানে মোর প্রাইমারি ইন ডিসগাস্ট। অবজ্ঞা হবে কন্টেন্টে। আচ্ছা চলে আসছি লজ্জায়। আমি আবারও খবর বলছি, জাস্ট নশিয়েটেড কি হবে? নশিয়েটেড অরুচিতা, অশ্রদ্ধা, যেটা ভূমি পাওয়ার যে ভাবটা, যেখান থেকে ডিসগাস্ট শব্দটা এসছে, ওটা নক্কারটা আসবে বেশি। হ্যাঁ, নক্কার আসবে। যেমন একটা কথা আছে অবনক্সিয়াস, ওটা অশ্রদ্ধা, অশ্রদ্ধা না বুঝু। আমরা যখন অবনক্সিয়াস বলছি তখন আমাদের নাক উঁচু করে বলছি। প্রেমের গল্প ফাইন্ড সামথিং অবনক্সিয়াস। থ্যাংক ইউ। এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট। দেখো অনেক ইমোশনের নাম বলি যখন আমরা নিজের একটা ইমোশন করে দেখো, আমাদের ব্রেনে একটা ইমোশন চলে আসে, সেটা আমরা বোঝাতে পারি না কি কি কোথা থেকে এলো, কেন কি করতে চলেছি আমি, এই ইমোশনটার ফিউচার কি। আমি যখন কাউকে অবনক্সিয়াস বলছি, আমাকে কেমন দেখতে লাগবে, আমি কি করছি, বা এই বিহেভিয়ারটা কোথা থেকে আসলো। এই যে উনি একটা শব্দ বললেন নজিয়েটেড, না নজিয়েটেড শব্দটা প্রথমে বলছিলাম দুর্গন্ধ থেকে ডিসগাস্ট এসছে। ওই রকমই যখন আমাদের বমি বমি একটা হচ্ছে, ওই দুর্গন্ধ খেলে বমি হয়ে যেতে পারে, ওটাও কিন্তু অ্যাসোসিয়েটেড ডিসগাস্টের সাথে। বমি বমি ভাব, অরুচিতা, অরুচিতাই বললাম, ন্যাক্কার ম্যাম বললেন, ন্যাক্কারটাও হতে পারে। আমাদের সবারই হচ্ছে এটা, আলাদা আলাদা শব্দ কি করে আলাদা করবো সেটা বুঝতে অসুবিধা হচ্ছে। অসুয়াবোধ, হ্যাঁ 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 হ্যাঁ, এটা প্র্যাকটিসে আনলে করা যায়। যেখানে সব থেকে বেশি ইউজ হয় সাইকোলজিতে, এছাড়া যেখানে ইউজ হয় পারফরমেন্স সার্ভিসে ভীষণ ভাবে ব্যবহার হয়। কারণ এক্স্যাক্টলি কোন ইমোশনে কোন জায়গায় মাসলটা কোথায় একটু টুইচ করতে হবে, ওটা শিখতে হয়, তো ওটা ভীষণভাবে চলে আসে। মোর ইম্পর্টেন্টলি সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট যারা, তাদের বোধহয় এই ডিফারেন্সিয়েশনটা প্রয়োজন। মানে যখন আমাকে ট্রিট করছে তখন তার জানতে হবে যে কিভাবে আমাকে ডিফারেন্সিয়েট করবে। আবারও জানার কথা। আমরা যে কোনটা কোন ইমোশন বোঝা যায় না, না এই যে এতগুলো টার্মস রয়েছে একটা ইমোশনের আন্ডারে, ওটা যে এক্সপেরিয়েন্স করছে তার পক্ষে বোঝা যতটা মানে সোজা, যে দেখছে সে কোন ইমোশনটা বুঝতে পারছে। মানে কাউকে দেখে হচ্ছে আজকে দেখে মনে হচ্ছে ওর একটু মুখটা খারাপ আছে, ও দুঃখ হয়েছে, কিন্তু দুঃখটা কোন ধরনের দুঃখ এটা বোঝার জন্য আমার তার পার্সপেক্টিভ জানতে হবে, কি রিজন ঘটেছে জানতে হবে, তখন কি আমি হয়তো আইডেন্টিফাই করতে পারবো ওর দুঃখটা এই ধরনের। কিন্তু এক্ষেত্রে সবার আগে জরুরি যে দুঃখটা বোধ করছে তার পক্ষে জানা যে আমি কোন দুঃখ, এটা তো ডিফিকাল্ট। নাকি গ্লানি, নাকি অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে আমি লাভলি হতে হতে চলে এসেছি, আমি বেশিরভাগ ভোকাবুলারি আমার করবার, আমি জানি না আমার দুঃখটা আইডেন্টিফাই করছে না বলেই তো সমস্যা। এক্স্যাক্টলি ওটাই তো আজকের টপিক, ইমোশনাল লিটারেসি। আইডেন্টিফাই কি করে করব? কারণ আমাদের পারফরমেন্সে একটা দুটো কথা আছে। someone who is performer as opposed to ভাই চল, সবাই চলেও আছে। বল